তো বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স। সাথে আছি আমি মাসুদ পারভেজ, থাকবো ইনশাল্লাহ এই পুরো কোর্স জুড়ে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে, এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আজকের যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমাদের 13 নম্বর ক্লাস। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে ফ্রেজ আয়ত্ত করলে বাক্য গঠন হবে পানির মতো। এটাই ক্লাসের শিরোনাম। ইন্টারেস্টিং না? হ্যাঁ, চাইলে আমি এইসব কথা কেটে দিয়ে গ্রামারের কিছু শব্দ নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, যেভাবে সহজ মনে হয়েছে সেভাবে নিয়ে আসছি। আবারও বলি, আজকের ক্লাসের শিরোনাম কি? ফ্রেজ আয়ত্ত করলে, করতে পারলে বাক্য গঠন, ইংরেজি বাক্য গঠন হবে পানির মতো সহজ। হ্যাঁ, এই পানির মতো সহজ এই কথাটা বলতে ইচ্ছা করে না, কারণ সবাই ব্যবহার করে তো। আমার একটা নিজস্ব ডায়লগ আছে, আলুর মতো সহজ। আপনারা অনেক রিডিং করছে, অনেক স্টুডেন্ট এই ডায়লগটা শুনছেন। হ্যাঁ, লাস্টের দিকে হয়তো বলিনি, কিন্তু আমি একটা সময় প্রচুর বলতাম যে আলুর মতো সহজ। এক স্টুডেন্ট জিজ্ঞেস করছে, স্যার, যে আলুর মতো সহজ এমন কথা তো শুনি নেই। তো আমি উত্তরে বলছিলাম যে সবাই তো পানির মতো সহজ বলে, কিন্তু আলটিমেট পানির মতো সহজ বললেও ভিতরে কঠিনই থাকে। অনেক ইউটিউব ভিডিও আমি দেখছি যে আপনার লেখা যে টেন্স হবে পানির মতো সহজ, অমুক হবে পানির মতো সহজ, কিন্তু ভিতরে ঢুকে দেখি ওই যেই সেই, ওই মানে ওই 100 বছর আগের নিয়ম স্টাইলেই পড়াচ্ছে। তো যাক, তারপর আমরা বলতে পারি, সমস্যা নাই, বিশুদ্ধ বাণী বলতে পারেন। ফ্রেজ আয়ত্ত করলে ইংরেজি বাক্য গঠন হবে পানির মতো সহজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লাসে আলোচ্য বিষয়, মানে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করব। তো মূল ক্লাসে প্রবেশ করার আগে আমরা যে কাজটা প্রতিবারই করে আসছি, সেটা হচ্ছে গত ক্লাসের বাড়ির কাজের সমাধান আমরা করে দিব ইনশাল্লাহ। তো স্ক্রিনে বাংলা বাক্যগুলোকে ইংরেজি করতে দিয়েছিলাম, একটু খেয়াল করেন যে প্রথম যে বাক্য, আহ এখানে লেখা আছে জানালাটি কোথায় আছে। জানালাটি কোথায় আছে অর্থাৎ জানালার অবস্থান জানতে চাচ্ছি আমি। মানে জানালাটি কোথায় আছে এই কথার মানে কি, মানে জানালার অবস্থান জানতে চাচ্ছি। তো এই জাতীয় শব্দে, মানে এই জাতীয় বাক্যে আছে থাকুক বা না থাকুক, এটা তেমন কোনো ভ্যারি করে না। মানে আপনি যদি বলেন জানালাটি কোথায় বা জানালাটি কোথায় আছে, একই একই জিনিস বোঝাচ্ছে। তো এটার ইংরেজি কি হবে? আমরা জানি যে প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্ন শব্দটা অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড আগে আনতে হবে। তো কোথায়, এই শব্দের ইংরেজি হচ্ছে হোয়ার। তাহলে আমাকে বাক্যটা শুরু করতে হবে হোয়ার, তারপরে ইজ, তারপর হচ্ছে দ্য উইন্ডো। তাহলে এই বাক্যের ইংরেজি কি? হোয়ার ইজ দ্য উইন্ডো। হোয়ার ইজ দ্য উইন্ডো। হ্যাঁ, আছে সহজা, আছে দিয়ে বললে হোয়ার ইজ দ্য উইন্ডো, মানে আছে সহ বললে হোয়ার ইজ দ্য উইন্ডো, আছে ছাড়া বললে হোয়ার ইজ দ্য উইন্ডো, একই ইংরেজি। তারপর কি বলা হচ্ছে এখানে? জানালাটি কি দরজার পাশে আছে? মানে প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, ধরেন আপনি রাস্তার মধ্যে টুলেট টুলেট দেখে ফোন দিছেন যে একটা বাসা ভাড়া নেবেন। তো বাড়ির মালিক বলতেছে যে আপনার রুম জানা কি জানি, আপনার রুমের মধ্যে একটা দরজা আছে, একটা জানালা আছে। তো আপনি তাকে জিজ্ঞেস করলেন যে ভাই, জানালাটা কি দরজার পাশে পাশে আছে? এইভাবে এইভাবে মানে আপনি ধরেন জানালার পাশে, দরজার পাশে জানালা থাকাটা আপনার পার্সোনাল চয়েস হতেই পারে। তো আপনি জিজ্ঞেস করলেন যে জানালাটা কি দরজার পাশে আছে? হ্যাঁ, প্রশ্ন করলেন। তো এটা ইংরেজি কি হবে? দেখেন, এটার ইংরেজি হবে, ধরেন এখানে কি মানে এমন একটা কোশ্চেন যেখানে উত্তরটা শুরু হবে হ্যাঁ না দিয়ে। হ্যাঁ, উত্তরটা শুরু হবে কি হ্যাঁ না দিয়ে। তাহলে ইজটাকে সামনে আনতে হবে। তাহলে কি, ইজ দ্য উইন্ডো বিসাইড দ্য ডোর? ইজ দ্য উইন্ডো বিসাইড দ্য ডোর, তাই না? এরকম। তো কেউ যদি সরাসরি ইজটাকে সামনে এনে বলতে না পারেন, তাহলে আমি একটা পদ্ধতি অবলম্বন করতে বলছি আপনাদেরকে। যদি কখনো কোনো বাক্য ইংরেজি করতে কঠিন লাগে, তাহলে একটা পদ্ধতি অবলম্বন করবেন, সেটা হচ্ছে যে যে অংশের কারণে আপনার কঠিন লাগছে সেটাকে ঢেকে দেন। হ্যাঁ, তো ধরেন আমার এই এই অংশের কারণে কঠিন লাগছে, তাহলে আমি এটা ঢেকে দেই। তাহলে এটা যদি আমি ঢেকে দেই, তাহলে দেখেন এটার বাংলা কি, এখানে কি বাংলা? জানালাটি দরজার পাশে আছে, তাহলে এটা ইংরেজি করেন, দ্য উইন্ডো ইজ বিসাইড দ্য ডোর। দ্য উইন্ডো ইজ বিসাইড দ্য ডোর। তো এখন মানে এবার আসলটা করি।
তাহলে ইসটাকে শুধু সামনে নিয়ে যেতে হবে, আমরা জানি ইসটাকে উঠিয়ে সামনে নিয়ে গেলে মানে হ্যাঁ না প্রশ্ন তৈরি হয়ে যায়, তাই না? খুবই সহজ। ওকে, তারপর এখানে কি বলছে? জানালাটি, হ্যাঁ জানালাটি দরজার পাশে আছে, ইয়েস। হ্যাঁ ইংরেজি কি? ইয়েস। ইয়েস, জানালাটি, দ্য উইন্ডো ইজ বিসাইড দ্য ডোর। ইয়েস, দ্য উইন্ডো ইজ বিসাইড দ্য ডোর, খুবই সহজ। তারপরে কি কি প্রশ্ন এখানে? টেবিলটি কি বাড়ির মধ্যে আছে? টেবিলটি কি বাড়ির মধ্যে আছে? ধরেন আপনি এটা ইংরেজি করতে পারতেছেন না, আপনার সমস্যা হচ্ছে, তো কি বলবো? কি বলছিলাম? যে অংশের কারণে আপনার সমস্যা মনে হচ্ছে, ধরেন এটা আসার কারণে আপনার কাছে একটু হিজিবিজি লাগতেছে, তাহলে এটা ঢাইকা দেন। এটা ঢাইকে দিলে তো বাকিটা তো ইজি। কারণ আমরা এই ধরনের বাক্য দিয়েই প্র্যাকটিসটা শুরু করি আগে। আগে আমরা হ্যাঁ বোধক বাক্য পড়াই, তারপরে আমরা হ্যাঁ না কোশ্চেন করি বা না বোধক করি, তারপরে হ্যাঁ না করি, এইভাবেই তো আমরা করতেছি, তাই না? তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স, যেটা একদম সরল সোজা বাক্য, ওটা চলে আসলো। বাক্যটা কি? টেবিলটি বাড়ির মধ্যে আছে, ইংরেজি কি হবে? টেবিলটি ইংরেজি হচ্ছে দ্য টেবল। দ্য টেবল ইজ ইন দ্য হাউস। বাড়ির মধ্যে এর ইংরেজি কি? ইন দ্য হাউস। হ্যাঁ, আর আছে, এটা এটা বাংলা সৌন্দর্যের জন্য আমরা দিচ্ছি আর কি। টেবিলটি বাড়ির মধ্যে আছে, দ্য টেবিল ইজ ইন দ্য হাউস। ইন দ্য হাউস, ইন দ্য হাউস। ঠিক আছে, সহজ। তাহলে এটা যেহেতু ইংরেজি করতে পারছেন, তাহলে এটাও পারবেন। কিভাবে? শুধু ইজটাকে সামনে আনতে হবে। তাহলে কি? ইজ। ইজ, ভাই ফিল করেন, ফিল করেন। ভাষা হচ্ছে ফিল করার জিনিস। একটানে কাউকে বলতে আমি উৎসাহিত করবো না কখনোই। হ্যাঁ, একটানে বলার দরকার নাই, ফিল করে করে আগান। ইজ দ্য টেবিল, আমি কি উইন্ডো বলছিলাম কি তখন? না, টেবিলই তো বলছি। আচ্ছা, ইজ দ্য টেবিল ইন ইন দ্য হাউস। ইজ দ্য টেবিল ইন দ্য হাউস, অর্থাৎ টেবিলটি কি বাড়ির মধ্যে আছে? ওকে, তারপরে কি? না, টেবিলটি বাড়ির মধ্যে নাই। টেবিলটি বাড়ির মধ্যে নাই, গত ক্লাসে আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি, নাই নয় কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা কনসেপ্ট বুঝে গেছেন, বাংলাতে যেভাবেই হোক না কেন। হ্যাঁ, বাংলার বাক্য গঠন অন্যরকম, বুঝতে পারছেন? ইংরেজি ইংরেজির গতিতে চলবে, ইংরেজি নাবোধক করার জন্য নট আনতে হবে, ব্যাস এটাই নিয়ম। টেবিলটি বারের মধ্যে নাই, এটা ইংরেজি কি? আচ্ছা, ধরেন এই নাই আসার কারণে আপনার কাছে কঠিন লাগতেছে, তাহলে নাইটাকে ঢেকে দেন। তাহলে নাই যদি ঢেকে দেন, তাহলে এতটুক তো ইজি, টেবিলটি বাড়ির মধ্যে। তাহলে ইংরেজি কি? দ্য টেবিল ইজ ইন কি? দ্য টেবিল ইজ ইন দ্য হাউস। দ্য টেবিল ইজ, দ্য টেবিল ইজ ইন দ্য হাউস। তো এখন শুধু নাই আসতেছে, নাই, এটাকে ইংরেজিতে বলতে গেলে আমাকে নট আনতে হবে। নটটা কোথায় বসবে? ইজ এর পর বসবে। তাহলে ইংরেজি কি? দ্য টেবিল ইজ নট ইন দ্য হাউস। দ্য টেবিল ইজ নট ইন দ্য হাউস। কি সহজ না? অনেক সহজ। জি, আশা করি বুঝতে পেরেছেন। খেয়াল করেন, এই পর্যায়ে আমরা স্ক্রিনের ইংরেজি বাক্যগুলোকে আমরা বাংলা করব। খুবই সহজ। হোয়ার ইজ দ্য ল্যাপটপ? ল্যাপটপটি কোথায়? হোয়ার ইজ দ্য ল্যাপটপ? ল্যাপটপটি কোথায়? এখানে বলা হচ্ছে ইজ দ্য ল্যাপটপ অন দ্য টেবল। ইজ সামনে আসছে, তার মানে কি হ্যাঁ না প্রশ্ন করে ফেলছে। ইজ দ্য ল্যাপটপ অন দ্য টেবল, ল্যাপটপটি কি? ল্যাপটপ ইজ দ্য টেবল, ল্যাপটপটা কি অন দ্য টেবল, মানে টেবিলের উপর। ইজ দ্য ল্যাপটপ, আচ্ছা আমি কি ভুলভাল বলতেছি নাকি? মানে আমার কাছে মানে সঠিকটা বলার পরে মনে হচ্ছে যে আচ্ছা আমি কি ভুল বললাম, মানে দেখা গেল এটা ল্যাপটপ আছে, আমি টেবিল বলে ফেললাম। বুঝছেন? আল্লাহ মাফ করুক। শুনেন একটা বাস্তব কথা বলি। সারাদিন এত পরিমাণে পরিশ্রম যায় মাথার উপর দিয়ে, তারপরেও ক্লাসের আগে আমি কিছুক্ষণ ব্রেক নেই। হ্যাঁ, তো এটা হইতেই পারে, ব্রেনের কাজ তো। খেয়াল করেন, ইজ দ্য ল্যাপটপ অন দ্য টেবল, ল্যাপটপটা কি টেবিলের উপরে আছে? হ্যাঁ, এটা প্রশ্ন করা হচ্ছে।
ধরেন ল্যাপটপটা টেবিলের উপরে নাই, এই জন্য বলেছে নো। প্রথমে এটা দিয়ে শুরু হবে, নো দ্য ল্যাপটপটি ইজ নট, মানে নাই, অন দ্য টেবিল, টেবিলের উপর। হ্যাঁ, ল্যাপটপটা টেবিলের উপর নাই। মারাত্মক কথা, ভয়ঙ্কর কথা, ল্যাপটপ টেবিলের উপর নাই, গেছে কই? অনেক সময় এরকম হয়। তো ধরেন আপনি টেবিলের উপর একটা দামি মোবাইল রাখছেন, তো ওয়াশরুমে গেছেন, ওয়াশরুম থেকে ভিতর থেকে সিলাই সিলাই করতে, এই আমার মোবাইলটা কি টেবিলের উপরে আছে দেখো তো। কইতেছে না, টেবিলের উপর তো নাই। আরে, টেবিলের উপর নাই মানে একটু আগে তো রাখছিলাম। পরে গোসল করে এসে দেখেন যে না, এটা ড্রয়ারের ভিতর। প্রশ্ন করছে যে ল্যাপটপটা কি টেবিলের উপর আছে, উত্তর হচ্ছে না, ল্যাপটপটা টেবিলের উপর না। আরে, গেল কই ল্যাপটপ? আচ্ছা, পরে উত্তর দিচ্ছে কি, দ্য ল্যাপটপ ইজ ইন দ্য বক্স, ল্যাপটপটা বাক্সের মধ্যে আছে। ল্যাপটপটা কোথায় আছে? বাক্সের মধ্যে আছে। দ্যাট ল্যাপটপ, ওই ল্যাপটপটি, শুনেন, আপনারা অনেকে এই জায়গাটা ভুল করছেন। অনেকে শুধু ল্যাপটপটি বলছেন, অনেকে কি করছেন, শুধু ল্যাপটপটি বলছেন। শুধু ল্যাপটপটি বললে তো হবে না, এখানে তো দ্যাট দেওয়া আছে। দ্যাট মানে কি, মানে ওই, দ্যাট মানে কি, দ্যাট, এই শব্দটাকে যখন আপনি সিঙ্গেল অর্থ নেবেন, এককভাবে অর্থ করবেন, তখন হবে উহা বা ওইটি। কিন্তু যখন এইভাবে মানে ফ্রেজের ভিতরে থাকবে, জুটি বানবে কোন একটা শব্দের সাথে, তখন আর মানে ওইটি এরকম কোনো অর্থ আসবে না, তখন হবে ওই, মানে কি, ওই ল্যাপটপ। হ্যাঁ, ওই ল্যাপটপটি, ওই ল্যাপটপটি ইজ নিউ, মানে নতুন, ওই ল্যাপটপটি নতুন। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছেন। আশা করি আপনারা কি জানেন, আপনারা এখন পর্যন্ত যা কিছু শিখছেন 12টা ক্লাসে, এগুলো ব্যবহার করে আপনি হাজার খানিক ইংরেজি বাক্য বানাইতে পারবেন, হাজার খানিক। মানে একটা শব্দ বাড়ায় একটা কমে, ল্যাপটপের পরিবর্তে আপনি ধরেন মোটরসাইকেল দিলেন। হ্যাঁ, বা আপনি এরকম মানে শব্দ প্লাস মাইনাস করে, প্লাস মাইনাস বলবো না, মানে নতুন শব্দ যুক্ত করে, হ্যাঁ, যতটুকু শিখছেন, মানে ইয়েস নো কোশ্চেন না বোধক করে, এভাবে মিলে ঝিলে আপনি হাজার প্লাস শব্দ, শব্দ না, বাক্য অলরেডি বানাইতে পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করে যেতে হবে। আচ্ছা, জি, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ক্ষুদ্র আচ্ছা, অনেকে এখনো একটা ভুল করতেছেন, সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নগুলো এখনো অনেকে দিচ্ছেন না কেন? ভাই, প্রশ্ন করতে গেলে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে। সাধারণ বাক্যের ক্ষেত্রে ফুল স্টপ হয়। হ্যাঁ, ফুল স্টপটা অনেকে মিস করছেন, বাট এটা নিয়ে আমি এখন এত গুরুত্ব দিচ্ছি না। কিন্তু এটাতে আমি বেশি গুরুত্ব দিব। ফুল স্টপেরও দরকার আছে, কিন্তু প্রশ্নটা বেশি দরকার, প্রশ্ন চিহ্নটা বেশি দরকার, বুঝছেন? সবই দরকার। আচ্ছা, চলেন। তো মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। এরকম বোকা বহুত আছে এই বিশ্বে, চেষ্টা করবে না বাট অর্জন করতে চায়। হ্যাঁ, তো আমরা সবাই, আমি সহ, আমরা সবাই মানে এই ধারণা থেকে বের হয়ে আসবো ইনশাল্লাহ। আমাদেরকে চেষ্টা করেই অর্জন করতে হবে। আর যে জিনিস আপনি চেষ্টা করে অর্জন করবেন, সেটা অর্জন করার ভিতরে যে আনন্দ, হ্যাঁ, এটা আসলে ওই ফ্রিতে পাইলে মানে ওইটা হয় না। পরিশ্রম করে কিছু অর্জনের আলাদা একটা মূল্য আছে। তো যাক, এই পর্যায়ে আমরা কি করব, যে আজকের যে ক্লাস, ফ্রেজের যে আলোচনা, এটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। আর ইউ রেডি? আমি অনেক এক্সাইটেড আজকের ক্লাসটা নিয়ে। ক্লাসে বর্তমানে 50 জন স্টুডেন্ট উপস্থিত আছেন। আজকের ক্লাসে দয়া করে কেউ যায় না রে ভাই। হ্যাঁ, যদিও আমাদের ক্লাস থেকে কেউ যায় না, সর্বোচ্চ দুইজনে একজন মানে কম স্টুডেন্ট। ওই দিন একটা কথা মনে করে হাসি পাচ্ছে, ওই দিন ইউটিউবে এক স্টুডেন্ট কমেন্ট করছে যে, ধর, স্যারের পড়া ভাল লাগে না, বোরিং। তো আমি তাকে বললাম যে ভাই, আপনি কি আমার লাইভ ক্লাসে ভর্তি হয়েছেন? 1.5 ঘন্টার ক্লাসে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাক্টিভ থাকে, তো বোরিং হলে কি তারা অ্যাক্টিভ থাকতো? পরে উনি আর কোনো রিপ্লাই দেয় নাই। আচ্ছা, যাক। জি, সুরমাম, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার, যে আমি বাড়ির কাজটা যে জমা দিয়েছিলাম, যে ল্যাপটপটি কি টেবিলের উপর,
স্যার এইভাবে লেখা দিছে, কিন্তু আমি লিখছিলাম ল্যাপটপটি কি টেবিলের উপরে আছে। এটা কি ভুল হয়েছে? কথা বুঝি নাই, মানে আপনি কি লিখছেন আর স্যারে কি লিখছে? স্যারে লেখা দিছে যে ল্যাপটপটি কি টেবিলের উপর, আর আমি লিখছি ল্যাপটপটি কি টেবিলের উপরে। এটা লিখছি, মানে উপরে বলছি। উনি এটা লিখছে কি উপর। সমস্যা? না উপর। কোনো না কোনো সমস্যা নেই। আপনি আর আমি আমি বলছি উপরে। শুনেন, আপনি যদি এটা বলেন ল্যাপটপটা কি টেবিলে, ল্যাপটপ ল্যাপটপটা কি টেবিলের উপরে, ল্যাপটপটা কি টেবিলের উপর, কি তিনটা কথা কি একই জিনিস বোঝাচ্ছে না? জি জি জি, আমি সেটার বলি জন্যই বললাম আর কি। ল্যাপটপটা কি টেবিলে, টেবিলে মানে কি, হুম। টেবিলে মানে তো কাঠের ভিতরে না, টেবিলে মানে টেবিলের উপরে নাকি? জি জি জি। এগুলো সেন্স বুঝতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে। ভাষাটা হচ্ছে সেন্সের খেলা। হ্যাঁ, আপনার মনের ভাবটা আপনি প্রকাশ করবেন, এটাই শুদ্ধভাবে। খেয়াল করেন তাহলে, আজকের ক্লাসটা আমি শুরু করি, আমি অনেক বেশি এক্সাইটেড। তো সেই বহুল কাঙ্ক্ষিত প্রশ্ন, ফ্রেজ কাকে বলে? ফ্রেজ কাকে বলে? শুনেন, আবারও বলি, ইংরেজি সেন্টেন্স মেকিং, ইংলিশ সেন্টেন্স মেকিং, তিনটা জিনিস আয়ত্ত করতে পারলে ইজি। নাম্বার ওয়ান ফ্রেজ, নাম্বার টু মানে সেন্টেন্স স্ট্রাকচার, নাম্বার থ্রি ভোকাবুলারি। ভাই, এইগুলো যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন, এর ভিতরে গ্রামার ট্রামার সব আছে, বুঝছেন? ইংরেজি কথা বলার জন্য বা ইংরেজি লেখার জন্য, মানে ইংরেজিতে একটা চিঠি লেখা, ইংরেজিতে একটা রচনা লেখা, ইংরেজিতে একটা ইমেল লেখা, এগুলোর জন্য গ্রামার জানা জরুরি না। হ্যাঁ, ধরেন আপনার ছোট ভাই, বয়স ধরেন 10 বছর, বা ধরেন 8 বছর বয়স, ক্লাস থ্রিতে পড়ে, তাকে আপনি বললেন যে তুমি একটা চিঠি লেখো। তো সে একটা চিঠি লিখলো। চিঠি লেখার পরে তাকে জিজ্ঞেস করেন তো যে বাবা তুমি যে চিঠিটা লিখলা, আচ্ছা আমি ক্লাস ফাইভের উদাহরণ দিই, কথাটা আরেকবার মনোযোগ দিয়ে শুনেন। ধরেন আপনার ছোট ভাই ক্লাস ফাইভ পাস করছে। তো তাকে বললেন যে তুমি এক কাজ করো, তুমি তোমার নানার কাছে একটা চিঠি লেখো, বাংলাতে একটা চিঠি লেখো। তো আপনার ছোট ভাই, হ্যাঁ, সে চিঠি লিখলো, আসসালামু আলাইকুম নানা, কেমন আছো? আশা করি ভালো আছো, তোমার দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো নানা, অনেক দিন ধরে তোমাকে দেখি না, তো তুমি আমাদের বাড়িতে কবে আসবা? আমার খুব ইচ্ছা করে তোমাকে দেখতে, তুমি নানিকে সাথে নিয়ে আমাদের বাড়িতে আসো। এই চিঠিটা লিখলো কে? একটা ক্লাস ফাইভের ছেলে। এই চিঠিটা ওই ক্লাস ফাইভের ছেলেকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি যে চিঠিটা লিখলা একটু গ্রামার দিয়ে ব্যাখ্যা করো তো, কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, কোনটা ক্রিয়া, কোনটা অব্যয়, সে বলতে পারবে না। তাহলে কথা হইলো সে বাংলা ব্যাকরণ বুঝে না, কিন্তু চিঠিটা কেমনে ভালোভাবে লিখতে পারলো? বাংলা ব্যাকরণ বুঝে না, বাংলা ব্যাকরণ সে ব্যাখ্যা করতে পারতেছে না, কিন্তু চিঠিটা কেমনে লিখতে পারলো? কারণ সে অর্থ মিলানোর দিকে ফোকাস দিছে। সে যখন চিঠিটা লিখছে, বাক্যের অর্থ মিলানোর দিকে তার মনোযোগ ছিল, যে আমি এমন ভাবে লিখবো যেটা, যে বাক্যটা কিছু একটা বুঝাবে। তো কেউ যদি এই জিনিসটা শিখতে পারে যে আমি একটা বাক্য তৈরি করব, সেটার একটা মিনিং থাকবে, একটা অর্থ থাকবে, তাহলে গ্রামার সে পারুক না পারুক এগুলা তেমন একটা যায় আসে না। হ্যাঁ, তার মানে গ্রামারের প্রয়োজনীয়তা আমি অস্বীকার করছি না, আমাদের কোর্সেও গ্রামার আছে, কিন্তু আমাদের কোর্সের মূল ফোকাস আপনার মনের ভাবটা আপনি ইংরেজিতে কেমনে প্রকাশ করতে পারেন, এটা আমাদের মূল ইয়া। আর এই জিনিসটা, মনের ভাবটা ইংরেজিতে প্রকাশ করার জন্য তিনটা জিনিস ভালোভাবে আয়ত্ত করলেই হয়। ফ্রেজটা শেখা, যে ফ্রেজটা কেমনে গঠন হয়, ফ্রেজটাকে বাক্যের স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারা, অর্থাৎ বাক্যের স্ট্রাকচার বুঝতে হয়, আর হচ্ছে শব্দ অর্থ, ব্যাস এই তিনটাই। এই তিনটা জানলে আপনি এরকম ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, স্পোকেন বলেন, এগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। জি, আমরা আলোচনা শুরু করবো। দেখতে পাচ্ছি হাত তুলেছেন একজন, বলেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার, এই 11 নম্বর ক্লাসের একটা স্লাইডে আর কি আমার একটু ওটা ভুল হয়েছে কিনা একটু বলতে চাচ্ছিলাম। এটা হলো, দা হাউস ইজ ইন ফ্রন্ট অফ দা ট্রি। বাড়িটির সামনে গাছটি আছে, এটা কি ভুল? হ্যাঁ, অবশ্যই ভুল। আচ্ছা আচ্ছা, এটা কি বাড়িটির আহ, বাড়ি আপনি ভেঙে ভেঙে বাড়িটি অর্থ গাছের করেন। সামনে আছে? হ্যাঁ, আপনি ভেঙে ভেঙে অর্থ করেন। দা হাউস অর্থ কি? বাড়িটি। বাড়িটি। ইজ মানে আছে, এখানে ইজ এর অর্থ আছে আসবে। ইজ আছে, কোথায় আছে? ইন আচ্ছা ফ্রন্ট আচ্ছা, অফ দ্য ট্রি। মানে গাছের আমি, সামনে আছে। হ্যাঁ, আপনি কিভাবে বলছেন? আপনি তো এটাই বলছেন না, ইন ফ্রন্ট অফ দ্য ট্রি বলছেন না? হ্যাঁ হ্যাঁ। বাড়িটি গাছের সামনে, আপনি কার সম্পর্কে কথা বলছেন? শুরু শুরু করছেন কি দিয়া? আপনি বাড়ি দিয়ে। যেটা আপনি যেটা দিয়ে শুরু করছেন তার মানে আপনি ওর সম্পর্কে কথা বলছেন। আপনি হুম বাড়ির হুম হুম। সম্পর্কে বলছেন এবং তার সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছেন। হুম হুম হুম। বুঝছেন? জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকের ক্লাসে এই বিষয়টা একটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দেখেন, তো খেয়াল করেন বন্ধুরা, ফ্রেজ কাকে বলে? শুনেন, ফ্রেজ কাকে বলে। আমি আগে আহ ব্যাকরণিক সংজ্ঞাটা বলি, পরে আমি আস্তে আস্তে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাবো ফ্রেজ কাকে বলে। এখান থেকে একটু পড়ি চলেন। দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ। ভাই, লাইন বাই লাইন পড়েন, আমি এদিকে পড়াচ্ছি আপনি এদিকে দেখবেন, হবে না। দেখেন, দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ, এই কথার মানে কি? এর কথার মানে হচ্ছে একটা গ্রুপ, একটা বান্ডেল, একটা দল, যেখানে দুইটা বা তার বেশি শব্দ থাকবে। দুই মানে ফ্রেজ কখনো এক শব্দ দিয়ে ফ্রেজ হয় না। ফ্রেজ হওয়ার জন্য মিনিমাম দুইটা লাগবে, উপরে যে কয়েকটা হইতে পারে, যে কয়েকটা সম্ভব আর কি। দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ, একটু বুঝছেন? মানে একটা গ্রুপ আর কি, দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ। ওই গ্রুপের কাজ কি? যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে। মানে গ্রুপ তো হইলো, হইয়া একটা অর্থ প্রকাশ করতেছে। ধরেন আমি আর আমার বন্ধু দুইজন মিলে একসাথে হইয়া বাজারে গেলাম, মানে একটা কাজ করতে গেলাম, বাজারে গেছে ধরেন। মানে আমি আমার বন্ধু একসাথে হইলাম, আমি গেলাম বাজারে, সে গেল হাসপাতালে, না। একসাথে হয়ে একটা উদ্দেশ্য হাসিল। দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ, যে একসাথে হয়ে কোনো অর্থ প্রকাশ করবে, মানে একসাথে হয়ে অর্থ প্রকাশ করবে একটা। যখন মিলাবো তখন আর ক্লিয়ার হবে আর কি। কোনো অর্থ প্রকাশ করে এবং ওই ফ্রেজটা বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে। মানে একটা বাক্যের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, একটা ফ্রেজ একটা অংশ হিসেবে কাজ করবে, বাক্যের একটা অংশ হিসেবে কাজ করবে। আরে ভাই, মাত্র শুরু, যত সামনে যাবো ক্লিয়ার হবে আজকের এই ক্লাসটার পরে ফ্রেজ নিয়ে কারো কোনো কথাই থাকবে না, দেখবেন ইনশাল্লাহ। মানে বেসিক লেভেলে যতটুকু ক্লিয়ার করা যায়। আবারও বলি, ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ জিনিসটা হচ্ছে দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ, যে গ্রুপটা একসাথে কোনো অর্থ প্রকাশ করে এবং ওই ফ্রেজটা বাক্যের একটা অংশ হিসেবে কাজ করবে। মানে একটা ফ্রেজ কখনো একটা বাক্য হইতে পারে না, মানে একটা বাক্যের মধ্যে অনেকগুলো ফ্রেজ থাকে। ফ্রেজ ছাড়াও বাক্য হয়, মানে বাক্যের মধ্যে ফ্রেজ থাকবেই থাকবে এমন কোনো কথা না, কিন্তু যদি থাকে সেটা বাক্যের একটা অংশ হিসেবে কাজ করবে। এগুলো গ্রামারের কথাবার্তা, বুঝছেন? এই জন্যই বললাম যে আজকের ক্লাসটা কি একটু ভিন্ন আঙ্গিকের। হ্যাঁ, সমস্যা নেই, যতটুকু পারছি একদম সহজ করে দিছি। 2 দিন সময় এমনি এমনি নেই নেই। আচ্ছা, তাহলে এটা একটু মুখস্থ করে ফেলবেন। ফ্রেজ কাকে বলে? দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ, যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে, একটা অংশ হিসেবে কাজ করবে। বুঝছেন? তো ফ্রেজের ব্যাপারে আরো একটা কথা আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না। মানে সাবজেক্ট ভার্ব এই দুটা ফ্রেজের মধ্যে থাকবে না। তো এটা জাস্ট বলে দিলাম, এটা ভুলে যান। এখন আবার নয়তো প্রশ্ন করবেন যে ভাই, সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে? ভাই, আমাদের গ্রামারের আলোচনা হইলে তখন এগুলো জানতে পারবেন, এখন দরকার নেই। তো এটা আপাতত ভুলে যান, আছে দিয়ে রাখছি, জাস্ট জানানো দরকার জানাইছি। উপরটুক মুখস্থ করেন, সময় 1 মিনিট, উপরেরটা মুখস্থ করেন। মুখস্থ করার পরে আমরা মিলাবো। হ্যাঁ, দেখেন ফ্রেজ চিনেন কিনা, দেখেন, মিলাবো। আপনারা মুখস্থ করেন। দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ, একটু বুঝেন ভাই, বুঝেন। তুতা পাখির মতো দুই বা ততোধিক, দুই বা ততোধিক, দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ। নো,
আমি জীবনেও, আমি নিজেও এমনি পড়ি নাই, আমার কোনো স্টুডেন্টকেও আমি ভাই পড়তে বলি না। ফিল করেন, ব্যাপারটাকে বুঝেন। দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ, ওকে। ওকে, দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ, ওকে। একসাথে একটা অর্থ প্রকাশ করে, গ্রুপ মিলে একটা অর্থ প্রকাশ করবে, ওকে। দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ একটা অর্থ প্রকাশ করবে, হ্যাঁ, মানে অর্থ প্রকাশ করবে। তারপর এটা বাক্যের একটা অংশ হিসেবে, দুইটা না কিন্তু, দুইটা না, একটা অংশ হিসেবে কাজ করবে। এবার ফিল করে পড়েন, তোতা পাখির মুখে তো মুখস্থ করেন না। পড়েন, 1 মিনিট টাইম। জি, আশা করছি আপনারা এই ব্যাপারটা যতটুকু পেরেছেন আয়ত্ত করতে পেরেছেন। সমস্যা নেই, উদাহরণ দিলে ঠিক হয়ে যাবে। তো আরেকবার বলি, ফ্রেজ কাকে বলে? দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে। আর অতিরিক্ত একটা, অতিরিক্ত না এই কথাটা মানে মাথায় আপাতত রাখার দরকার নেই, কিন্তু জেনে রাখেন ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে না। ঠিক আছে, ওকে। চলেন, এবার আমরা যেটা করব, আমরা একটু ফ্রেজ খুঁজে বের করি। আমরা এখন পর্যন্ত 12টা ক্লাস নিছি, আজকে ক্লাসের আগে আমরা যা পড়ছি দেখি তো এর ভিতরে ফ্রেজ ছিল কিনা, একটু খুঁজে বের করি, চলেন। দেখেন, একদম প্রথম দিকে আমরা ইংরেজি করা শিখছিলাম এটি একটি বই, একদম প্রথম দিকে। এই বাক্যের মধ্যে এটি একটি বই, এর এই বাক্যের ইংরেজি হচ্ছে দিস ইজ এ বুক। এই বাক্যের মধ্যে এ বুক, এটা একটা ফ্রেজ। কিভাবে ফ্রেজ? চলেন মিলাই। দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ, এখানে কি দুইটা শব্দ না? এখানে দুইটা শব্দ মিলে একটা গ্রুপ হয়েছে, একসাথে কোনো অর্থ প্রকাশ করে। এখানে কি অর্থ প্রকাশ করছে? একটি বই। এখানে 10টা বই 20টা বই বুঝায় নাই, একটা বইকেই বুঝাইছে। মানে কি, এ বুক দুটা মিলে একটা অর্থ প্রকাশ করে, মানে এখানে বই সম্পর্কে তথ্য দিচ্ছে যে একটা বই অর্থ প্রকাশ করছে, এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে। এবং এইটা ভাই বাক্যের একটা অংশ হিসেবে কাজ করতেছে, কয়টা? একটা অংশ হিসেবে কাজ করতেছে, হ্যাঁ। আর একটু সামনে গেলে আরো ক্লিয়ার হবে যে এটা কিভাবে একটা অংশ হিসেবে কাজ করতেছে, আরো ক্লিয়ার হবে, দেখেন। আগে একটু বুঝেন যে এই বুক হচ্ছে একটা ফ্রেজ। যখন পড়াইছি তখন কেন বলি নাই? আরে ভাই, সাথে সাথে কি বলি? রিডিং কোর্সে কি বলছি যে ক্লোজ সিলেবল কাকে বলে? যখন সেকশন 2 পড়াইছি, আমি কি আপনাদেরকে বলছিলাম যে ক্লোজ সিলেবল কাকে বলে? যখন সেকশন 3 পড়াইছি তখন কি আমি বলছিলাম যে সাইলেন্ট ই সিলেবল কাকে বলে? পড়াইলেই বলতে হবে, হ্যাঁ। বাচ্চা খাবে, ওরা কি নাম মুখস্থ করে পরে খাওয়াইতে হবে? এটা তো জরুরি না, পরিচয় করাইলেই হয়েছে। তখন শুরুতেই যদি এত কিছু ব্যাখ্যা করতাম, ধরেন দ্বিতীয় ক্লাস থেকে আমি আপনাদেরকে ফ্রেজ বোঝানো শুরু করছি, ভাইরে ভাই, তাইলে বিশ্বাস করেন ক্লাসের অর্ধেক স্টুডেন্ট বুঝতো আর বাকি অর্ধেক বুঝতো না। বুঝেন নাই? যাক, এখন চিনেন এ বুক, এটা একটা ফ্রেজ। আচ্ছা, তারপর দেখেন আরেক এই জাতীয় আরো ফ্রেজ দেখেন, এ বুক, এ পেন, এ পেন্সিল, এ ক্লক, এ ফ্যান, এ প্রত্যেকটাই একটা ফ্রেজ। এগুলো প্রত্যেকটাই কি একটা একটা ফ্রেজ, বুঝছেন? আচ্ছা, চলেন তারপর দেখি। তারপরের ক্লাসে আমরা পড়ছিলাম, আরেকটা ক্লাসে পড়ছিলাম যে দিস ইজ এ নিউ বুক, এটি একটি নতুন বই, এটা আমরা পড়ছিলাম তাই না? যে এই বাক্যের মধ্যে এ নিউ বুক, এই তিনটা মিলে একটা ফ্রেজ। কিভাবে? চলুন আমরা একটু মিলাই। এখানে কি লিখছে? দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ, এখানে তিনটা শব্দ মিলে একটা গ্রুপ, হ্যাঁ, যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে। আচ্ছা বলেন তো, এই তিনটা মিলে একটা জিনিসকে বোঝাচ্ছে না? মানে এই নিউ বুক মানে একটা নতুন বইয়ের কথা বলতেছে, এ নিউ বুক একটা নতুন বইয়ের কথা বলতেছে, রাইট? তিনটা শব্দ মিলে কোনো অর্থ প্রকাশ করছে, কোনো অর্থ বলতে বোঝাচ্ছি যে এখানে বইকে ঘিরেই কথাটা চলতেছে। দেখেন, এ নিউ বুক একটি নতুন বই মানে তিনটা আলাদা শব্দর মাকসাদ একটাই। তিনটা আলাদা শব্দ, এ আলাদা শব্দ, নিউ আলাদা শব্দ, বুক আলাদা শব্দ, কিন্তু তিনটা মিলে একসাথে মানে একটা বই যে নতুন এই জিনিসটাকে বোঝাচ্ছে, এবং এটা বাক্যের একটা অংশ হিসেবে কাজ করতেছে। আবারও বলি শুনেন, এই লাস্টের লাইনটা এখন বুঝতে একটু সমস্যা হবে, একটু পরে বুঝাবো, আগে আমি সামনে যেতে থাকি, ঠিক আছে? তো বুঝে নেন এটা একটা ফ্রেজ, এ নিউ বুক এটা একটা ফ্রেজ।
তারপর দেখেন এই যেটা আরো ফ্রেজ হচ্ছে এ নিউ বুক, এ নিউ পেন, এ নিউ ক্লক, এ নিউ ফ্যান, এগুলো প্রত্যেকটাই কি একটা একটা ফ্রেজ। তারপর দেখেন, তারপরে একটা ক্লাসে আমরা পড়ছিলাম বইটি নতুন। বইটি নতুন এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ নিউ। এখানে ফ্রেজ কোনটা ভাই? এখানে ফ্রেজ হচ্ছে দ্য বুক। দা বুক। অনেকে ভাবতেছেন যে ফ্রেজ মনে হয় খালি এই পাশেই বসে। আরে ভাই, ফ্রেজ শুরুতে, শেষে, মাঝখানে, উপরে নিচে তো জায়গা নাই, যে কোনো জায়গায় বসতে পারে। এক শব্দ মিলে কোনো ফ্রেজ হয় না ভাই। হ্যাঁ, এক শব্দ মিলে কি হয় না, কোনো ফ্রেজ হয় না। তো এটা ফ্রেজ দা বুক কেমনে ফ্রেজ হইলো দেখেন, দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ। দেখেন এই দুইটা মিলে একটা গ্রুপ হয়েছে, এটা আর আপনি মাঝখানে ভাঙতে পারবেন না। ওই কনসোনেন্ট ব্লেন্ডের মতো ব্লেন্ড হয়ে গেছে, আর ভাঙতে পারবেন না। এটা একটা গ্রুপ হয়ে গেছে যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে। তো এই দুইটা মিলে একটা অর্থ প্রকাশ করতেছে না, বইটি। তা বুক মিলে কি অর্থ হচ্ছে? বইটি। দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ যেটা কোনো অর্থ প্রকাশ করছে। এখানে কি অর্থ প্রকাশ করছে? বইটি। বুঝছেন? এরকম। তো এটাকে আপনি আলাদা অর্থ নিতে পারবেন না, টি, টি বই এরকম না, মানে দুটো মিলেই একটা অর্থ প্রকাশ করতেছে, একটা সেন্সকে ক্লিয়ার করতেছে, এবং এটা বাক্যের একটা অংশ হিসেবে কাজ করতেছে। এই কারণে এটা ফ্রেজ। আচ্ছা দেখেন, সব পুরাণ পড়া আমাদের, জাস্ট চিনাচ্ছি চিনাচ্ছি। আরো ভালো মতো শেখার জন্য ভিডিওটা একাধিকবার দেখবেন। তারপর এই জাতীয় আরো ফ্রেজ কি, যেমন দা বুক, দা পেন, দা ক্লক, নাকি? তারপরে কি? দা ফ্যান। আচ্ছা, এইগুলা কি এক একটা ফ্রেজ। ওকে। তারপর দেখেন, তারপর একটা ক্লাসে আমরা এটার ইংরেজি করা শিখছিলাম যে এই বইটি নতুন। শিখছিলাম কিনা এই বইটি নতুন? শিখছিলাম। তো এখানে ফ্রেজ কোনটা? এখন অনেকে মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করে, ভাই এটা ফ্রেজ। হ্যাঁ ঠিক আছে, এটাই ফ্রেজ, কিন্তু আমরা একটু বুঝি এটা কেমন ফ্রেজ হইলো। দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে। এই দুইটা শব্দ মিলে একটা গ্রুপ হয়ে গেছে এই বইটি। মানে অর্থাৎ এই বইটি সম্পর্কে বলতেছে, এই বইটি। তারপর হচ্ছে নিউ। এইটা বাক্যের একটা অংশ হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এই কারণে এটা ফ্রেজ। দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে। বাক্যের একটা অংশ হিসেবে কিভাবে কাজ করতেছে পরে বুঝতে পারবেন, একটু পরে, এই 5-7 মিনিট পরে বুঝতে পারবেন। তারপরে দেখেন, আরেকটা বাক্য দেখি আমরা, ওই কলমটি পুরাতন। ওই কলমটি পুরাতন। তাহলে এখানে ফ্রেজ কোনটা? দ্যাট পেন। দ্যাট পেন কিভাবে ফ্রেজ হইলো? দুই বা ততোধিক, এখানে দুইটা শব্দ মিলে একটা গ্রুপ হইছে। হ্যাঁ, আপনি মানে দ্যাট আর পেনকে আলাদা করতে পারবেন না, এটা গ্রুপ হইছে, এরা জুটি বেঁধে ফেলাইছে। দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে। একসাথে কি কি অর্থ প্রকাশ করতেছে? ওই কলমটি। দুইটা মিলে একটা অর্থ দিচ্ছে ওই কলমটি। দেখেন, দ্যাটকে যখন আপনি সিঙ্গেলে ব্যবহার করবেন তখন হবে কি? উহা। এখানে কিন্তু উহা অর্থ আসতেছে না, মানে দুইটা মিলে একটা সেন্স ক্লিয়ার করছে, মানে ওই কলমটি, ওই কলমটিকে বোঝাচ্ছে। ঠিক আছে, ওই কলমটি বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে কি? দ্যাট পেন, ওই কলমটি, এটা একটা ফ্রেজ। এবং এতটুক মিলে বাক্যের একটা অংশ হিসেবে কাজ করতেছে, বাক্যের একটা অংশ হিসেবে কাজ করতেছে। একটু পরেই বুঝবেন কিভাবে একটা অংশ হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এই যাতে আরো ফ্রেজ, যেমন দিস বুক, এই বইটি, দ্যাট পেন, ওই কলমটি, দিস ক্লক, এই ঘড়িটি, দ্যাট ফ্যান, ওই ফ্যানটি। তাই না? জি, আশা করি বুঝতে পেরেছেন। চলেন আরো একটা বাক্য দেখি। মানে আমরা যা পড়াইছি সবই নিয়ে আসতেছি। হ্যাঁ, সবই নিয়ে আসতেছি। দেখেন, এটা একটা বাক্য। বাংলাতে বলা হচ্ছে বইটি টেবিলের উপর উপর, বাট বইটি টেবিলের উপর আছে, একই কথা। ইংরেজি কি? দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। তো এখানে ফ্রেজ কোনটা ভাই? এখানে ফ্রেজ এইটা, এবং এখানে ফ্রেজ এইটা। এই বাক্যের মধ্যে ফ্রেজ দুইটা, একটা না, দুইটা। আচ্ছা, আগে চিনি পরে বলতেছি, শুনেন। এটা কিভাবে ফ্রেজ হইলো? যে দুইটা শব্দ মিলে একটা গ্রুপ হইছে এবং একটা
একটা অর্থ প্রকাশ করতেছে, মানে একটা অর্থকে, মানে একটা সেন্স ক্লিয়ার করতেছে, একটা পার্ট, একটা অংশ ক্লিয়ার করতেছে। অংশটা কি? বইটি। হ্যাঁ। আর অন দা টেবিল এটা কেমনে আপনার ফ্রেজ হইলো? এখানে দেখেন, দুই বা ততোধিক, এখানে তিনটা শব্দ মিলে একটা গ্রুপ হয়েছে, তিনটা, তিন বন্ধু একসাথে হয়েছে ধরেন, তিনটা শব্দ মিলে একটা গ্রুপ হয়েছে, এবং একটা সেন্সকে ক্লিয়ার করতেছে। কি মানে? টেবিলের উপর এই এই জিনিসটাকে স্পষ্ট করতেছে, এই জিনিসটাকে স্পষ্ট করতেছে, এই কারণে এটা ফ্রেজ। এবং এটাও একটা বাক্যের একটা অংশ হিসেবে কাজ করতেছে, এটাও বাক্যের একটা অংশ হিসেবে কাজ করতেছে। শুনেন, ফ্রেজ কোনো বাক্যের মধ্যে একটাও থাকতে পারে, একটা ফ্রেজও থাকতে পারে, কোনো বাক্যের মধ্যে দুইটা ফ্রেজও থাকতে পারে, এখানে একটা ফ্রেজ, এখানে একটা ফ্রেজ। কোনো বাক্যের মধ্যে ফ্রেজ থাকতেও পারে, কোনো বাক্যের মধ্যে ফ্রেজ নাও থাকতে পারে। কোনো বাক্যের মধ্যে ফ্রেজ শুরুতেও থাকতে পারে, শেষে থাকবে না, আবার কোনো বাক্যের মধ্যে শুরুতে নাই, শেষে আছে। যে কোনো জায়গায় হতে পারে। কামাল কা চিজ ফ্রেজ। আমি তো বলবো, কেউ যদি ইংরেজির দুর্বলতা কাটাইতে চায়, সে যেন ফ্রেজের উপর মাস্টারি করে, ফ্রেজের বস হও। ফ্রেজ শেখা মানে ইংরেজির অর্ধেক শেখা। ভাই, কোথাও পাবেন না। পাবেন, সাইফোর্সে পাবেন। সাইফোর্স ইংলিশ শেখার একটা স্বনামধন্য, বহু পুরাতন একটা কোচিং সেন্টার। ওইখানেও ফ্রেজের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়। বুঝছেন? আচ্ছা, যাক। তো এখন কথা হইলো যে ফ্রেজ শব্দের মধ্যে একাধিকও, বাক্যের মধ্যে একাধিকও হইতে পারে। বুঝছেন? তো আচ্ছা, এই যে ফ্রেজটা, এই ধরনের আরো কিছু ফ্রেজ আমরা দেখি, চলেন। যেমন ইন দা ব্যাগ, ইন দা বক্স, ইন দা পট, ইন দা হাউস। হ্যাঁ, ওই একই জাতীয় ফ্রেজ। অন দা টেবল, অন দা চেয়ার, অন দা বেড, সরি, অন দা বেড, অন দা রোড, এগুলো একই রকম ফ্রেজ। তারপরে আন্ডার দ্য টেবল, আন্ডার দ্য চেয়ার, আন্ডার দ্য বেড, আন্ডার দ্য ট্রি। হ্যাঁ, বাংলা বলা লাগবে? এ ভাই, এগুলো মুখস্থ করাইছি না? তাইলে আজকে কি মুখস্থ করাবো? আজকে ফ্রেজ চিনাইতেছি। তারপরে দেখেন, ইন ফ্রন্ট অফ দ্য হাউস, ইন ফ্রন্ট অফ দ্য শপ, ইন ফ্রন্ট অফ দ্য ডোর, ইন ফ্রন্ট অফ দ্য ওয়াল। এই এই জাতীয় কি আরো ফ্রেজ? বিহাইন্ড দ্য হাউস, বিহাইন্ড দ্য কার, বিহাইন্ড দ্য ট্রি, বিহাইন্ড দ্য ওয়াল। ওকে, তার বিসাইড দ্য বেড। ভাই, শব্দ ওই ঘুরে ফিরে চার পাঁচটাই আসবে। বিশ্বাস করেন ভাই, ধরেন আমাদের এই কোর্সে যদি 36টা ক্লাস হয়, ধরেন 25টা ক্লাসে এগুলো ছোট ছোট মানে সহজ সহজ শব্দ দিয়ে আমরা আগাবো। বুঝছেন? আগে স্ট্রাকচারটা খাওয়াইতে হবে আপনাদের, পরে ভোকাবুলারি এগুলো কোনো ব্যাপার না ভাই। বাক্যের স্ট্রাকচার, ফেস কেমনে গঠন, এগুলো আপনাদেরকে আগে খাওয়াইতে হবে, তারপরে গিয়ে কঠিন শব্দ আসবে। এই ঘুরে ফিরে বই পুস্তক টেবিল চেয়ার এগুলোই আসবে। বুঝছেন? আচ্ছা, কি? বিসাইড দ্য বেড, বিসাইড দ্য রোড, বিসাইড দ্য ডোর, বিসাইড দ্য কার। ওকে, জি, আশা করি বুঝতে পেরেছেন, তাই না? অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। আচ্ছা, তো এবার ওই কথাটা একটু আমরা আলোচনা করি, যে এটা ফ্রেজ আমরা বুঝছি যে দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ, যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে একটু বুঝছি। কিন্তু এই জায়গাটা অনেকের কাছে একটু খটকা লাগতে পারে যে ভাই, এটা বাক্যের একটা অংশ হিসেবে কেমনে কাজ করতেছে। আবার দেখেন, অন দা টেবিল এটা একটা ফ্রেজ। হ্যাঁ, বুঝছি, এটা একাধিক শব্দ মিলে একটা গ্রুপ হয়েছে। এটা একটা সেন্স ক্লিয়ার করতেছে যে এটা টেবিলের উপর, মানে এই অংশটাকে ক্লিয়ার করতেছে অর্থের দিক থেকে। ঠিক আছে, বুঝছি এটা ফ্রেজ, কিন্তু এটা বাক্যের একটা অংশ হিসেবে কেমনে কাজ করলো? মানে ব্যাপারটা ইন্টারেস্টিং না? যে মানে এখানে এতগুলো শব্দ কিন্তু একটা অংশ কেমনে, এখানে এতগুলো শব্দ এখানে একটা অংশ কেমনে, তাই না? একটা মজার ব্যাপার বলি, শুনেন। মজার ব্যাপারটা হইলো যে এখানে যদিও দেখা যাচ্ছে অনেকগুলো শব্দ, কিন্তু মূলত এই বাক্যের মধ্যে মূল অংশ হচ্ছে তিনটা। এইটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। যদিও দেখা যাচ্ছে এখানে অনেকগুলো শব্দ, কিন্তু মূলত এই বাক্যের মধ্যে পার্ট হচ্ছে তিনটা। কয়টা পার্ট? তিনটা পার্ট। ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারেন। ধরেন
সিঙ্গেল সোফা, সিঙ্গেল সোফা বুঝেন? সোফা বুঝেন না? সোফা, আচ্ছা আমি একটু উদাহরণ দেই। ধরেন সোফা, সোফা সোফা তো চিনেন নাকি? ধরেন এটা একটা সোফা, এটা একটা সোফা, সিঙ্গেল সিঙ্গেল, এটা একটা সোফা। হ্যাঁ, তো সবচেয়ে স্বাস্থ্যবান যে মানুষ, উনি বসছে এখানে, মানে উনি একটা বসেই পুরা সোফা দখল করে ফেলাইছে। আর বাড়িতে মানে ধরেন 10 বছর বয়সী দুইটা বাচ্চা ছিল, ও ধরেন দুইজন এখানে বসছে। হ্যাঁ, আর এই পাশের সোফায় ধরেন 5 বছর বয়সী তিনটা পিচ্চি বসছে। সোফা কিন্তু তিনটা, একটা, দুইটা, তিনটা। সোফা তিনটা কিন্তু বসছে অনেক মানুষ। হ্যাঁ, এটাতে ধরেন দুইটাতে দুইজন বসছে, একটা সোফায় দুইজন বসছে। এখানে একটা সোফায় একজনই বসছে, স্বাস্থ্য ভালো। এখানে একটা সোফায় তিনজন বসছে। তো ব্যাপারটা এইভাবে আর কি, যে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে এখানে অনেক কিছু। না ভাই, মূলত এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ। এই বাক্যের মধ্যে মূলত তিনটা অংশ। তো এখন মানে কিউরিয়াসিটি আরো বাড়তে পারে যে ভাই, ঠিক আছে আপনি বলছেন এই বাক্যের মধ্যে তিনটা অংশ, শুনলাম, মুখস্থও করলাম, কিন্তু এটা বুঝতে পারতেছে না কেমনে তিনটা অংশ। ভাই বুঝানোর কাজ তো আমার, শুনেন, মনোযোগটা বাড়ায় দেন ভাই, মনোযোগটা বাড়ায় দেন। একটু হাত তুলেন সবাই, অনেক জোশে আছি, বুঝছেন? অনেক দিন আগে এক স্টুডেন্ট আমাকে বলতেছিল যে আহ, ইয়াতে লাইভ ক্লাসে, কোন লাইভ ক্লাসে, ওই যে ধরেন ইউটিউবে কিছু ফ্রি, মানে আমি লাইভ করতাম মাঝে মধ্যে ইউটিউবে, ধরেন রাত 10টার দিকে লাইভে আসতাম। তো এখানে একটা স্টুডেন্ট বারবার কমেন্ট করতেছিল যে ইংরেজি শেখার ক্ষেত্রে অমুক স্যার বেস্ট, ইংরেজি শেখার ক্ষেত্রে কি অমুক স্যার বেস্ট, মানে বারবার কমেন্ট করতেছিল। তো আমি তাকে একটা অ্যান্সার দিছিলাম যে আপনি রোহিত শর্মার ব্যাটিং দেখা যদি বলেন রোহিত শর্মা ভালো মানে সেরা ব্যাটসম্যান, তাহলে তো ভুল হবে। বিরাট কোহলি ব্যাট করবে, ওরটাও একটু দেখেন ও কেমনে ব্যাট করে। মানে ব্যাপারটা হয়েছে, তো আমি তো ইউটিউবে আমার সেন্টেন্স মেকিং আছে নাই তো, রিডিং নিয়ে কথাবার্তা। আমি বস হচ্ছি সেন্টেন্স মেকিং এর ভাই। আমি যখন ইউটিউব চ্যানেল চালু করি, আমি সেন্টেন্স মেকিং শেখানোর জন্য চালু করছিলাম, রিডিং আমার প্ল্যানেই ছিল না। আপনাদের চাহিদা অনুযায়ী আমি রিডিং এর কোর্স বানাইছিলাম, কিন্তু অরিজিনালি আমার এক্সপার্টিস বা আমার বিশেষত্ব সেন্টেন্স মেকিং এ। এবং আমি বিশ্বাস করি এই সেন্টেন্স মেকিং, আমার এই কোর্সটা বাংলাদেশের লাখো কোটি মানুষের সমস্যা দূর করবে। যে সমস্ত স্টুডেন্ট মানে পরীক্ষা ফেল করে, ইংরেজি বুঝে না, মানে প্যারাগ্রাফ মুখস্থ করে তোতা পাখির মতো, হ্যাঁ, সেন্টেন্সের কোনটা কি পার্ট, কোনটা ডাইনে কোনটা বায়ে, কোনটা ফ্রেজ বুঝে না, তাদের ক্ষেত্রে অনেক হেল্প হবে আমাদের এই সেন্টেন্স মেকিং কোর্স, বুঝছেন? মাত্র তো শুরু, 13-14টা ক্লাস গেল, সামনে যাইতে থাকেন না, খেয়াল করেন, মনোযোগ বাড়ায় দেন। শুনেন, আমাদের এ পর্যন্ত 12টা ক্লাস হয়েছে। আমরা এখন পর্যন্ত যত বাক্য শিখেছি, প্রতিটা বাক্যের মধ্যে তিনটা অংশ ছিল। আমরা এখন পর্যন্ত যত বাক্য শিখছি, ইজ দ্যাট আ কার, ইজ দ্যাট এ উইন্ডো, দ্য উইন্ডো ইজ ওপেন, হ্যাঁ, দ্য চেয়ার ইজ বিসাইড দ্য বেড, এই ধরনের যত বাক্য আমরা শিখছি, বাক্যের মধ্যে শব্দ যতগুলোই থাকুক, 5টা থাকুক, 6টা থাকুক, ওয়ার্ড ওয়ার্ড যতগুলোই থাকুক, কিন্তু অংশ ছিল তিনটা। তিনটা অংশ কি কি ছিল একটু খেয়াল করেন। প্রথমত, বাক্যের মধ্যে একটা বস্তু সম্পর্কে আমরা কথা বলা স্টার্ট করছি, তারপরে আমরা ওই বস্তু সম্পর্কে একটা তথ্য দিছি, এবং দুইটার মাঝখানে একটা ব্রিজ দিয়া আমরা দুই পাশকে কানেক্ট করছি। এই তিনটাই মূল। আবারও বলি, এখন পর্যন্ত আমরা যত বাক্য প্র্যাকটিস করছি, প্রতিটা বাক্যের মধ্যে তিনটা অংশ ছিল। আমি তিনটা শব্দের কথা বলি না, আমি বলি নাই যে তিনটা শব্দ ছিল, আমি বলছি তিনটা পার্ট ছিল, পার্ট। প্রথম পার্টে আমরা কোনো একটা বস্তু সম্পর্কে কথা বলছি, মানে বস্তু নিয়ে কথাটা শুরু করছি। লাস্টের অংশে আমরা ওই বস্তুটা সম্পর্কে একটা ইনফরমেশন দিছি, হ্যাঁ, এবং
বস্তু মানে দুটার মাঝখানে ব্রিজ দিয়ে, একটা ব্রিজ দিয়ে আমরা দুই পাশকে সংযুক্ত করছি। এই কথাটাকে আমরা একটু প্রুফ করে দিই, খেয়াল করেন। একটু আগেই আমরা যে বাক্যটা দেখলাম, দ্য বুক ইজ অন দ্য টেবল, আমি আপনাদেরকে কি বলছি যে এই বাক্যের মধ্যে তিনটা অংশ। দেখেন তো মিলে কিনা। একটা অংশ হচ্ছে আমরা একটা বস্তু সম্পর্কে কথাটা বলছি, আমরা এই বাক্যের মধ্যে কাকে নিয়ে কথা বলছি? বইকে নিয়ে কথা বলছি, বইটি নিয়ে কথা বলছি। কাকে নিয়ে কথা বলছি? বইটি নিয়ে। ভাই কালার মিলান, কালার মিলান, এটাও নীল এটাও নীল, কালার মিলান। হ্যাঁ, আমরা কি, কাকে নিয়ে কথা বলছি? বইটি নিয়ে কথা বলছি। এটা একটা বড় বাক্য, জিকির করেন। এটা একটা বড় বাক্য, এই বাক্যের মধ্যে আমরা কাকে নিয়ে কথা বলছি? বইটাকে নিয়ে কথা বলছি। কাকে নিয়ে কথা বলছি? বইটাকে নিয়ে কথা বলছি। আচ্ছা, তারপরে আমরা কি করছি? বস্তু সম্পর্কে একটা তথ্য দিচ্ছি। এই বইটা সম্পর্কে আমরা একটা তথ্য দিচ্ছি। কি তথ্য দিচ্ছি? যে টেবিলের উপর। কি তথ্য দিচ্ছি? টেবিলের উপর। কি তথ্য দিচ্ছি? টেবিলের উপর। তথ্য কি দিচ্ছি? টেবিলের উপর। কাকে নিয়ে কথা বলছি? বইটা সম্পর্কে। কাকে নিয়ে কথা বলছি? বইটা সম্পর্কে। কি কি কথা বলছি? কি তথ্য দিচ্ছি? যে বইটা টেবিলের উপর আছে। বইটা টেবিলের উপর আছে। আর এই দুটা পাশকে, এই পাশ এবং এই পাশকে আমরা সংযুক্ত করছি একটা সেতু দিয়ে, যে সেতুটা হচ্ছে ইজ। এই কথাটাকে আমি এর আগের কয়েকটা ক্লাসে বলছি যে নদীর এপার ওপার। নদীর এপার ওপার। এখন পর্যন্ত আমরা যতগুলো সেন্টেন্স শিখছি, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তিনটা জিনিসই ছিল। প্রথমত আমরা কোনো কোনো একটা জিনিস সম্পর্কে কথা স্টার্ট করছি, এবং ওই জিনিসটা সম্পর্কে আমরা, না তার, আচ্ছা ব্রিজের কথা এরপর পরে নিয়ে আসি। তারপরে আমরা একটা ব্রিজ বসাইছি, তারপরে আমরা নদীর ওই পারে গেছি। দ্যাট মিনস এই প্রথম বস্তুটা সম্পর্কে আমরা একটা ইনফরমেশন দিছি। ঠিক কিনা বলেন? আমরা বলতেছি দা বইটি, 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 বইটি টেবিলের উপর আছে। দ্য বুক, দ্য বুক, মানে আমি বাক্যে কথা বলছি কাকে নিয়ে? বইকে নিয়ে কথা বলছি আমি। দ্য বুক, দ্য বুক ইজ অন দ্য টেবল। ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে অন দ্য টেবল, মানে বইয়ের ইনফরমেশন, বইয়ের সম্পর্কে আমি যে তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে অন দ্য টেবল, মানে টেবিলের উপর আছে। এই তিনটাই মূল অংশ, এখানে অংশ তিনটাই। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। ব্যাপারটাকে আরো ক্লিয়ার করি, দেখেন, আরো ক্লিয়ার করি। ব্যাপারটাকে আমরা এভাবেও চিন্তা করতে পারি। ধরেন এটা একটা সেন্টেন্সের স্ট্রাকচার, এখানে একটা খালি জায়গা, এখানে মাঝখানে ইজ আছে, এখানে একটা খালি জায়গা। প্রথমে প্রথমে আমরা যেটা বসাই, আমরা মূলত এটা সম্পর্কে কথা বলি, মানে কথাটা এর সম্পর্কে শুরু করি। তারপরে ইজ দিয়ে আমরা মানে ওই পারে যাই, এবং এই পারে এসে আমরা ওই বস্তু সম্পর্কে তথ্য দেই, ইনফরমেশন দেই। যেমন দেখেন আমি বললাম যে ইহা, এটি একটি বই। এর ইংরেজি কি? দিস ইজ এ বুক। খেয়াল করেন, দিস ইজ এ বুক। খেয়াল করেন, আমরা দিস সম্পর্কে কথা বলছি, মানে ইহা, মানে ধরেন আপনি কোনো কিছুতে ইশারা করতেছেন, মানে আপনি ইহা, এর সম্পর্কে কথা বলছেন। কি বলছেন? যে এটা একটা বই। হ্যাঁ, এরকম। তারপরে ধরেন আপনি বলতেছেন বইটি নতুন, ইংরেজি কি? দা বুক, তারপরে ইজ, তারপরে নিউ। অর্থাৎ ব্যাপারটা কি ধরল, আমরা কথা বলছি বইটা নিয়ে। আমরা এই যে বাংলা লিখছি, আমরা এটার সম্পর্কে, মানে বইটার সম্পর্কে কথা বলছি। ইনফরমেশন দিব কার সম্পর্কে? বইয়ের সম্পর্কে। এই যে নতুন কথাটা বলছি, এটা কার ব্যাপারে বলছি? আমি কি গাড়ি সম্পর্কে বলতেছি? আমি কি বাড়ি সম্পর্কে? এই যে নতুন, এই যে আমি এখানে ইনফরমেশন দিলাম যে নিউ, এই নিউ বলে কি আমি বাড়ি নতুন বুঝাচ্ছি? গাড়ি নতুন বুঝাচ্ছি না। আমি কাকে নতুন বুঝাচ্ছি? এই বই নতুন, এটাকে বুঝাচ্ছি। তার মানে হচ্ছে এই বাক্যের মধ্যে আমরা কথা বলছি বইটাকে নিয়ে, একে নিয়েই আমরা কথা বলছি। এবং কি ইনফরমেশন দিচ্ছি? যে এটা নতুন। আর মাঝখানে দুই পাশ সংযুক্ত করতেছি কি দিয়ে? ইজ দিয়ে। হ্যাঁ, কি দিয়ে? ইজ দিয়ে। দেখেন, তাহলে ব্যাপারটাকে এইভাবে দেখেন, আরো ক্লিয়ারলি দেখেন। দ্য বুক ইজ অন দ্য টেবল। এই বাক্যের মধ্যে তিনটা অংশ, শব্দ যতগুলি থাকে অংশ তিনটা। প্রথম অংশ কি? যে আমরা বইটা সম্পর্কে কথা বলছি। লাস্টের অংশ কি? যে আমরা ওই বইটার সম্পর্কে একটা তথ্য দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি আমরা। এবং মাঝখানে আমরা দুই পাশ সংযুক্ত করতেছি ইজ দিয়ে।
ভাই এখানে কেন ইজ আসছে, এগুলো সামনে পাবেন। একটু একটু করে তো খাওয়াইতে হবে নাকি, একদিনে তো সব খাওয়ানো যাবে না। আমরা এইভাবেও চিন্তা করতে পারি। ঠিক আছে, মানে ব্যাপারটা বোঝানোর জন্য, ব্যাপারে এটাই এটাই। আপনি একটা জিনিস নিয়ে কথা স্টার্ট করছেন, লাস্টে একটা ইনফরমেশন দিচ্ছেন, মাঝখানে ইজ দিয়ে কানেক্ট করছেন, এটাই। শুনেন, বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকলেও এই বাক্যের অংশ মূলত তিনটি, যে কথাটা আমি একটু আগে বলে আসতেছিলাম। বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ আছে। ওয়ান, টু, দেখেন, ওয়ান, আরে বাংলা লিখি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। দ্য বুক ইজ অন দ্য টেবল, এই বাক্যের মধ্যে ছয়টা শব্দ আছে। শব্দ ছয়টা থাকুক, কিন্তু এই বাক্যের মধ্যে মূল অংশ হচ্ছে তিনটা। দ্য বুক একটা অংশ, এটা সম্পর্কে আমরা কথা বলছি। ইজ দিয়ে আমরা ওই পারে যাব, আর আমরা ওই পারে গিয়ে ইনফরমেশন দিচ্ছি অন দ্য টেবল, অর্থাৎ বইয়ের উপর আছে কে, ওই বস্তু সম্পর্কে। ওই বস্তু বলতে কোন বস্তু, এই বস্তু। কি বোঝা গেল? বোঝা গেল? জি, বুঝা বুঝা গেছে। এবার চলেন ফ্রেজের সংজ্ঞায় আবার আসি। আজকে কিন্তু বাক্যের স্ট্রাকচার বোঝানোর ক্লাস না, তারপরে স্ট্রাকচার ঢুকে গেছে। দেখেন, ফ্রেজের সংজ্ঞায় আবার আসি। দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা আপাতত বাদ দেন, লাগবে না আপাতত। তাইলে এবার একটু মিলাই দেখেন তো, দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ যা একসাথে অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে। তাহলে এইটা কি বাক্যের একটা অংশ না? কারণ এর সম্পর্কে আমরা কথা বলছি। এইটা বাক্যের একটা অংশ। শব্দ তিনটা হইতে পারে, কিন্তু এটা একটা অংশ। কোন অংশ? ইনফরমেশন অংশ। তথ্য দিচ্ছি আমি। কার সম্পর্কে? বইয়ের সম্পর্কে। আশা করি বুঝতে পেরেছেন। যে এখন আপনাদের কাছ থেকে আমি একটু মতামত নিব, যে ফ্রেজ বুঝেন নাই কারা কারা হাত তোলেন। মানে ফ্রেজের কনসেপ্টটা বুঝেন নাই, এরকম কেউ থাকলে হাত তোলেন। মানে এটা যে একটা ফ্রেজ হইছে, হ্যাঁ, এটা বুঝেন নাই কারা কারা। বা এটা যে একটা ফ্রেজ হইছে, এটা বুঝেন নাই কারা কারা। এবং এখানে যে তিনটা কথা আছে, এই তিনটা কথার সাথে মিলাইতে পারেন নাই কারা কারা, হাত তোলেন। আমরা এখন পর্যন্ত যত বাক্য পড়ছি, ভেতরে শব্দ যে কয়টাই থাক, পার্ট তিনটাই ছিল: স্টার্ট, মিডল, এন্ড। শুরু, মাঝ, শেষ। এতটুকু হচ্ছে শুরু, অর্থাৎ যাকে নিয়ে আমি কথাটা বলছি, এটা হচ্ছে মাঝখানে ইজ বসাইছি, তারপরে কি অন দা টেবল হচ্ছে লাস্ট, মানে ইনফরমেশন দিচ্ছি। জি, এই কথাগুলো মাথায় রাখবেন, কাজে দিবেন। তো আজকের ক্লাস আমাদের ফ্রেজের ক্লাস, তাই না? শুনেন ভাই, শুনেন। ফ্রেজ গঠন শেখা অনেক মজার একটা জিনিস। এটা এত ইন্টারেস্টিং, যখন আমি, মানে আমি নিজে যখন শিখছি, আহ, অন্যরকম তৃপ্তি। হাজার হাজার ইংরেজি বাক্য বানাইতে পারবেন যদি আপনি ফ্রেজ ঠিক মতো গঠন করে শিখেন। কথা বুঝতে পারছেন? ফ্রেজ গঠন শেখা অনেক এত মজার একটা বিষয়, যে একই স্ট্রাকচারে বিভিন্ন ফ্রেজ বসিয়ে নতুন নতুন বাক্য তৈরি করা যায়। মানে আপনি যত বেশি ফ্রেজ শিখবেন, আপনি তত বেশি বাক্য তৈরি করতে পারবেন একটা স্ট্রাকচার দিয়ে। কয়টা স্ট্রাকচার দিয়ে? একটা স্ট্রাকচারে দিয়ে। কথাটা আবারও বলি, ফ্রেজ গঠন শেখা অনেক মজার একটা জিনিস। একই স্ট্রাকচারে বিভিন্ন ফ্রেজ বসিয়ে নতুন নতুন বাক্য তৈরি করা যায়। বিশ্বাস করেন ভাই, আজকের ক্লাসটা যদি বুঝেন না, 1000 বাক্য তৈরি করা কোনো ব্যাপারই হবে না। শুনেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে এটা যে দেখতে পাচ্ছেন, এটা মূলত বাক্য গঠনের একটা স্ট্রাকচার। অর্থাৎ কিছু দিয়ে আমরা বাক্যটাকে শুরু করব, তারপর মাঝখানে ইজ দিব, তারপর একটা ইনফরমেশন দিব। এটা একটা স্ট্রাকচার না? স্ট্রাকচার এই কথাটা বাংলা কি? ফ্রেম, সাচ, ডাইস। ফ্রেম বুঝেন না? স্ট্রাকচার সহজে বলতে পারেন ফ্রেম। এটা বাক্য গঠনের একটা ফ্রেম। এটা একটা কি? এটা একটা ফ্রেম। এই একটা সিঙ্গেল ফ্রেমের ভেতরে আপনি এখানে 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 বিভিন্ন ফ্রেজ, ডানে বামে ফ্রেজ চেঞ্জ কইরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। কি করতে পারবেন? হাজার হাজার
বাক্য তৈরি করতে পারবেন। দেখেন কি লেখা আছে এখানে, নিচের ফাঁকা জায়গায় বিভিন্ন ফ্রেজ বসিয়ে অনেক নতুন নতুন বাক্য তৈরি করা সম্ভব, জাস্ট এই একটা স্ট্রাকচারে। একটা স্ট্রাকচার কিভাবে সম্ভব খেয়াল করেন। যেমন দেখেন, একটু আগে আমরা বলছিলাম বইটি নতুন, এখন কি লেখা, নতুন ল্যাপটপটি ওই পুরান টেবিলের উপর আছে। কি ভাই, এই ধরনের বাক্য হইতে পারে না, যে নতুন ল্যাপটপটি ওই পুরান টেবিলের উপর আছে? অবশ্যই হইতে পারে। তার মানে কি, আপনি যদি নতুন ল্যাপটপটি এই ফ্রেজটা বানানো শিখেন, তারপরে যদি আপনি ওই পুরান টেবিলের উপর এটা যদি বানানো শিখেন, তাইলে কি আপনি এই ধরনের বাক্য তৈরি করতে পারবেন না? পারবেন। এই একই স্ট্রাকচারে ধরেন আপনি ডিফারেন্ট টাইপের আরেকটা ফ্রেজ বসাইলেন। ধরেন এই পুরান বাড়িটি বড় গাছের পাশে আছে, দেখেন স্ট্রাকচার কিন্তু একটাই, মাঝখানে ইজ, এখানে একটা বসবে, এখানে একটা বসবে। মানে এই ফাঁকা জায়গায় বিভিন্ন ফ্রেজ বসিয়ে নতুন নতুন বাক্য তৈরি করা সম্ভব। বুঝছেন? জাস্ট এক্সট্রা স্ট্রাকচার। আমরা আমরা এখন পর্যন্ত একটা স্ট্রাকচারের ভিতরেই আছি। না, আর আরো ভাগ করলে আরো স্ট্রাকচার বেরোবে, প্রশ্নের স্ট্রাকচার আছে, নাবোধক বাক্যের স্ট্রাকচার আছে, কিন্তু মূল স্ট্রাকচার একটাই, যে আমরা ইজ নিয়ে খেলতেছি, মানে ইজের ডান পাশ বাম পাশ নিয়ে আমরা খেলতেছি। ইজের শুরু, ইজের মানে ইজের আগে, ইজের পরে, ইজের আগে, ইজের পরে। কথাটাকে সহজ করে আমি এভাবে বলতে পারি, ইজের আগে এবং পরে বিভিন্ন ফ্রেজ বসায়া আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ইজের আগে এই জায়গায় বিভিন্ন ফ্রেজ বসায়া, বা এই জায়গায় বিভিন্ন ফ্রেজ বসায়া অর্থ মিলায়া আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে ফ্রেজ শেখার মজা। হাহ, ইংরেজিতে দুর্বল, ফ্রেজ শিখেন, বুঝেন কেমনে দল বাঁধে। বুঝেন নাই? ওই বাক্য মুখস্থ করাচ্ছি না, ট্রান্সলেট করাচ্ছি না। শুনেন, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি বুঝতে পারছি ইংরেজিতে ফ্রেজ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো ইংরেজিতে ফ্রেজ কয়টা আছে? ভাই বিশ্বাস করে, ইংরেজিতে অসংখ্য ফ্রেজ আছে। হ্যাঁ, অসংখ্য ফ্রেজ আছে। আপনি সব ফ্রেজ একদিনে শিখে ফেলতে পারবেন না। আমরা কয়েকদিন ধরে ক্লাস করতেছি, আমরা কয়টা ফ্রেজ শিখছি? আমরা মোটামুটি বলা যায় 40-50টা মনে হয় হবে আমরা ফ্রেজ শিখছি। যেমন দা বুক একটা ফ্রেজ, দা পেন একটা ফ্রেজ, দা ক্লক একটা ফ্রেজ। ফ্রেজের শেষ নাই। অসংখ্য ফ্রেজ আছে ইংরেজিতে, সব ফ্রেজ আপনি একদিনে শিখে ফেলতে পারবেন না। মজার ব্যাপার হচ্ছে, সব ফ্রেজ শেখার দরকারও নেই। এমন অনেক ফ্রেজ আছে যেগুলো অতটা ব্যবহার হয় না। কথা বুঝছেন? প্রথম কথা, অসংখ্য ফ্রেজ আছে, সব ফ্রেজ আপনি একদিনে শিখতে পারবেন না, এটা একটা লাইফ লং জার্নি। ধরেন আমাদের এই কোর্সটা শেষ হইলো, হ্যাঁ, আমি তো 5 মাসে আপনাকে পুরো ইংলিশের জাহাজ বানায় দিতে পারবো না, তাই না? আপনাকে একটা লেভেলে তুলতে পারবো। তো কোর্সটা শেষ করার পরে আপনার নিজের পড়তে হবে না? আপনি যত পড়বেন, যত প্র্যাকটিস করবেন, যত নতুন নতুন শব্দ শিখবেন, আপনার মানে দক্ষতা তত বাড়বে। ওই সময় ফ্রেজও শিখতে হবে। বুঝছেন? একদিনে শিখতে পারবেন না। অনেক ফ্রেজ আছে যেগুলো অতটা ব্যবহারও হয় না, সব ফ্রেজ শেখার দরকার নেই। তাহলে আমরা কি করব? আমরা এই কোর্সে যে কাজটা করব সেটা হচ্ছে প্রয়োজনীয় ফ্রেজগুলা ধাপে ধাপে শিখবো। মানে যেগুলো আমাদের দরকার, হ্যাঁ, সব তো একদিনই শিখবো না, ধাপে ধাপে শিখবো। ধরেন আজকে ক্লাসে কিছু শিখবো, তারপরে ক্লাসে কিছু, তারপরে ক্লাসে কিছু, আবার 2-1 ক্লাস নাও থাকতে পারে। এইভাবে আমরা ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি, আশা করি বুঝতে পেরেছেন। চলেন আমরা কিছু প্রয়োজনীয় ফ্রেজ শিখে নেই, যেগুলো নিচের স্ট্রাকচারে বসিয়ে নতুন নতুন বাক্য তৈরি করা যাবে। মানে আমরা এখন এমন কিছু ফ্রেজ শিখবো ইনশাল্লাহ, যে ফ্রেজগুলো এখানে এখানে বসায়া, মানে ওই ইজের ডাইনামামে আর কি বসায়া নতুন নতুন বাক্য তৈরি করা যাবে। চলেন শুরু করি, মনোযোগ বাড়ায় দেন। যখনই আমি ফ্রেজ নিয়ে আলোচনা করি, বা ফ্রেজের ব্যাপারটা যখন আমার মাথায় আসে, আমার কয়েকটা ঘটনা খুব মনে পড়ে যায়।
আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মানে কোচিং করি, তো আমার সাথে আমার অনেক ফ্রেন্ডরা যারা অনেক পরিশ্রম করতো, ইংরেজিতে ভালো নাম্বার তুলতে পারতো না। মানে আমাদের যে মডেল টেস্ট পরীক্ষাগুলো হইতো, ইংরেজিতে ভালো নাম্বার তুলতে পারতো না। দেখা যেত যে ভুল করতো, প্রচুর ভুল করতো। তো আপনারা যারা কম বেশি স্কুল কলেজে পড়াশোনা করছেন, একটা টার্মের সাথে আপনারা পরিচিত থাকবেন, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা কে কে শুনছেন এই পর্যন্ত? একটু হাত তুলেন তো। মানে স্কুল কলেজে তো দু একজন স্টুডেন্ট এখানে থাকলে থাকতে পারেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইটা শুনছেন কে? এই কথাটা শুনছেন কে এর আগে? একজন, দুইজন? আন্দাজে হাত তোলার দরকার নাই। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অনেক স্টুডেন্ট ভুল করে, আর ভুল করার সবচেয়ে বড় কারণ তারা ফ্রেজই বুঝে না। যে ফ্রেজ বুঝবে ভালো মতো, তার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন। হ্যাঁ, গ্রামার। ভাই, আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি যদি মানে মিনিংফুল একটা বাক্য তৈরি করতে পারবেন, গ্রামার আপনার পিছে পিছে দৌড়াবে। কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম না, ক্লাস 5-এর বাচ্চা তার নানার একটা চিঠি লিখছে। হ্যাঁ, তো তার মনোযোগ কি ছিল? তার মনোযোগ ছিল যে আমি যে কথাগুলো লিখতেছি, কথাগুলো কি ঠিক আছে কিনা, মানে কথাগুলো একটা পরিপূর্ণ অর্থ দেয় কিনা, এটাই কিন্তু তার উদ্দেশ্য ছিল। গ্রামার তো বের হয়েছে এগুলার জন্য। গত কয়েক বছর আগে একটা তর্ক বিতর্ক আমি মাঝে মধ্যে শুনতাম বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে গ্রামার আগে না ভাষা আগে। একদল শিক্ষক ছিলেন যারা বলতেন যে গ্রামার আগে, আরেক দল শিক্ষক ছিলেন যারা বলতেন যে না, ভাষা আগে, গ্রামার পরে। আমি ব্যক্তিগতভাবে বলবো, আগে ভাষা পরে গ্রামার। বুঝছেন? এটা নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে। আগে ভাষা পরে গ্রামার। আমাদের আজকে 13 নম্বর ক্লাস চলতেছে, প্রথম 12টা ক্লাসে আমি কিন্তু আপনাদেরকে গ্রামার শেখাইনি, বাক্য তৈরি করা শিখাইছি। একটা মনের ভাব যে দরজাটা খোলা। আপনি দেখতেছেন আপনার দরজাটা খোলা, আপনার মনের ভাব এটা দরজাটা খোলা, এটা আপনি ইংরেজিতে বলবেন, দ্য ডোর ইজ ওপেন। দ্য ডোর ইজ ওপেন, আপনার মনোভাবটা আপনি প্রকাশ করতে পারতেছেন, তাই না? অর্থাৎ আপনাকে আমি ভাষাটা শিখাইছি। এখনো আপনাকে আমি এটা বলি নাই যে সাবজেক্ট কি, ভার্ব কি, কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কি। আমি বলছি এই যে দ্য ডোর ইজ ওপেন, এই বাক্যের মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কমপ্লিমেন্ট আছে। আমি কি আপনাদেরকে চিনাইছি? চিনাই নাই। কিন্তু পরে যখন চিনাবো তখন ইজি লাগবে। ও আচ্ছা, এইটা তাহলে সাবজেক্ট। ও আচ্ছা, এটা তাহলে ভার্ব। ও আচ্ছা, এটা তাহলে কমপ্লিমেন্ট, এটা তাহলে অবজেক্ট। আগে ভাষা পরে গ্রামার। আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে, এবং বর্তমানে বেশিরভাগ শিক্ষকই এই মানে হচ্ছে নীতি অনুসরণ করে, বা তারা স্বীকার করে যে আগে ভাষা পরে গ্রামার। ফ্রেজের গুরুত্ব অনেক ভাই, ফ্রেজের গুরুত্ব অনেক। ফ্রেজটা যদি কেউ ভালোভাবে শিখতে পারে, ফ্রেজ ঠিক মতো ঠিকলেই মানে অর্ধেক কি 70% মনে হয় কভার হয়ে যাবে বা সঠিক হবে, শুধু ফ্রেজটা যদি কেউ ঠিকঠাক মতো আয়ত্ত করতে পারে। তো এই পর্যায়ে আমরা কি যেন করব? এই পর্যায়ে আমরা ফ্রেজ গঠন করা শিখবো। হ্যাঁ, প্রয়োজনীয় কিছু ফ্রেজ শিখবো আমরা, প্রয়োজনীয় কিছু ফ্রেজ। আমরা পুরো কোর্স জুড়ে শিখবো, বাট আজকের ক্লাসে অল্প কিছু শিখবো। তো তার আগে একটা কথা আছে, খেয়াল করেন। স্ক্রিনে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি, এগুলো আমরা আগেও দেখে আসছি। নিউ মানে নতুন, ওল্ড মানে পুরাতন, বিগ মানে বড়, স্মল মানে ছোট, চিপ মানে সস্তা, রাইট? এগুলো আমরা পড়ে আসছি। তারপরে কস্টলি মানে দামি, টেস্টি মানে সুস্বাদু, টেস্টলেস মানে স্বাদহীন, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ বা মন্দ। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো, এই যে আমি শব্দগুলা বললাম এখানে, এই শব্দগুলা দিয়ে কি কোনো কিছু নাম বোঝায়? আমরা যেমন এর আগে বলছি গাড়ি, বাড়ি, গাছ, রাস্তা, দরজা, জানালা। হ্যাঁ, এগুলো যেমন দরজা বললে যেমন আপনি দরজাকে বুঝতেছেন, একটা বস্তুকে বুঝতেছেন। একটা বস্তুর নাম হচ্ছে দরজা, একটা বস্তুর নাম হচ্ছে গাড়ি, একটা বস্তুর নাম হচ্ছে জানালা। জানালা, গাড়ি, দরজা এগুলো হচ্ছে বস্তুর নাম। আচ্ছা বলেন তো, এগুলা কি কোনো বস্তুর নাম? এই যে নতুন, পুরাতন, বড়, ছোট, না, এগুলো কোনো বস্তুর নাম না। এগুলো কি? এগুলো হচ্ছে এমন জিনিস যেগুলা কোনো একটা বস্তুর বৈশিষ্ট্যকে বোঝায়, অবস্থাকে বোঝায়, সেটাকে ভালো না খারাপ নাকি পুরাতন
না ছোট না বড় নাকি, এগুলো হচ্ছে এই ধরনের শব্দ। তারপরে খেয়াল করেন, কস্টলি মানে দামি, টেস্টি মানে সুস্বাদু, টেস্টেস মানে স্বাদহীন, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ। তো এই যে শব্দগুলা, এগুলো কিন্তু কোনো বস্তুর নাম না। এগুলো হচ্ছে এমন শব্দ যে শব্দগুলো দিয়ে কোনো বস্তুর গুণাগুণ বুঝায়। ধরেন আপনি বলতেছেন যে আপেলটা সুস্বাদু, তার মানে কি সুস্বাদু শব্দ দিয়ে আপনি আপেলের গুণাগুণকে বোঝাচ্ছেন। সুস্বাদু কিন্তু কোনো বস্তুর নাম না। হ্যাঁ, আপেল একটা বস্তুর নাম, আপেল একটা বস্তুর নাম, কিন্তু সুস্বাদু কোনো বস্তুর নাম না। অর্থাৎ এই শব্দগুলো হচ্ছে বস্তুর গুণাগুণ প্রকাশ করার শব্দ। গ্রামারে যাব না তো ভাই, আপনারা আমরা যতই ঠেলেন। আমাদের ক্লাসের কিছু স্টুডেন্ট আছেন, মাঝে মধ্যে দুই চারটা মেসেজ করে ফেলেন। হ্যাঁ, আমি তো চাইলে গেলে গ্রামার দিয়ে পড়াইতেই পারি। আমি তো আপনাদেরকে চাইলে পড়াইতেই পারি হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ মানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন, অমুক তমুক পড়াইতে পারি না। কিন্তু আমি তো এইভাবে পড়াবো না, পড়াবো পরে গিয়ে পড়াবো। আচ্ছা, এতটুকু বুঝেন যে স্ক্রিনে যে শব্দগুলো আছে এগুলো আসলে কোনো বস্তুর নাম না, এগুলো হচ্ছে বস্তুর গুণাগুণ বোঝানোর শব্দ। বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপরে দেখেন নেক্সট। তারপর আরো আমরা দেখছি যে আপনার ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে নোংরা, লার্জ মানে বিশাল, ন্যারো মানে সংকীর্ণ, টল মানে লম্বা। আচ্ছা, এই যে শব্দগুলা ক্লিন, ডার্টি, লার্জ, ন্যারো, টল, এগুলো কি কোনো বস্তুর নাম? এগুলো দিয়ে কি কোনো বস্তুকে বোঝায়, কোনো জিনিসকে বোঝায়? না। এ ফাতেমা ইয়াসমিন, আনমিউট করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কি কথা কি বোঝা যাচ্ছে? এগুলো কি কোনো বস্তুর নাম? ক্লিন মানে কোনো বস্তু? ক্লিন কি না কোনো তো, বস্তু বোঝায়? জি না। এটা দিয়ে কি বোঝায়? পরিষ্কার করতে হবে এমন একটা জিনিসকে বোঝাচ্ছে। পরিষ্কার না মানে পরিষ্কার, ক্লিন মানে তো মানে পরিষ্কার পরিষ্কার করা। মানে একটা পরিষ্কার হ্যাঁ। করাকে বোঝাচ্ছে, করাকে বোঝাচ্ছে, সরি স্যার, করাকে আচ্ছা, বোঝাচ্ছে। পরিষ্কার করা না, করা ওটা আলাদা জিনিস। ঠিক আছে, পরিষ্কার করা ওটা আলাদা জিনিস। আচ্ছা যাক, মানে পরিষ্কার এটাকে বোঝাচ্ছে, মানে কোনো বস্তুর অবস্থানকে বোঝায় এমন শব্দ, মানে কোনো একটা বস্তুর গুণাগুণ, অবস্থা বোঝায় এরকম শব্দ। আচ্ছা, হ্যাঁ, ক্লিন মানে পরিষ্কার করা সেটাও আছে, সেটা আলাদা, ওটা ভার্বের ওইখানে যাবে, ওটা পরে। আচ্ছা দেখেন, তারপরে তারপরে দেখেন যে শর্ট মানে খাটো, ওপেন মানে খোলা, ক্লোজ, আচ্ছা এখানে ডি সহ হবে, আমি খুবই দুঃখিত। ক্লোজ মানে বন্ধ, বিউটিফুল মানে সুন্দর, আগলি মানে অসুন্দর। এই শব্দগুলো কিন্তু কোনো বস্তুর নাম না। এগুলো হচ্ছে এমন শব্দ যেগুলো দিয়ে কোনো বস্তুর দোষ, গুণ, অবস্থা, তারপর হচ্ছে আপনার মানে হচ্ছে গুণাগুণ, এগুলো বোঝায়, তাই না? জি, আশা করি বুঝতে পারছেন। তো এই যে শব্দগুলা স্ক্রিনের উপরে যে দেখতে পাচ্ছি, মানে তখন আলাদা ছিল, এখন একসাথে নিয়ে আসছি, যে নিউ ওল্ড সবকিছু লেখা আছে উপরে। এই জাতীয় শব্দ আসলে কোনো বস্তুর নামকে বোঝায় না। এগুলো কোনো বস্তুর নাম না, এগুলো হচ্ছে কোনো শব্দের মানে কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝায়। অর্থাৎ কোনো জিনিসের গুণাগুণ বোঝায়, ধরন বোঝায়, অবস্থা বোঝায়, ইত্যাদি বোঝায়। আরো অনেক কিছু আছে, ওগুলো আস্তে আস্তে পরে জানতে পারবো, কিন্তু আপাতত এই তিনটাই মনে রাখেন যে এই শব্দগুলা কোনো জিনিসের গুণাগুণকে মিন করে। যেমন আপনি বললেন যে কলমটা নতুন, তার মানে কি আপনি কলমের গুণাগুণ সম্পর্কে বলতেছেন। আপনি বলতেছেন যে কলমটা ভালো, তার মানে কি এই গুড শব্দটি দিয়ে বলে আমি একটা গুণাগুণকে বোঝাচ্ছি। রাইট? আচ্ছা, একটু বুঝছেন তো যে এই জাতীয় শব্দ, এগুলো কোনো বস্তুর নাম না, এগুলো হচ্ছে আপনার গুণাগুণ, ধরন, অবস্থা, এগুলাকে বোঝায়। অর্থাৎ কোনো বস্তুর বৈশিষ্ট্যকে বোঝায়, মানে বৈশিষ্ট্যকে মডিফাই করে বোঝায় আর কি। আচ্ছা, খেয়াল করেন, শুনেন, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। এই যে এই ধরনের শব্দগুলো আছে যেগুলো আপনার কোন মানে কোনো বস্তুর নাম না কিন্তু কোনো বস্তুর গুণাগুণকে বোঝায়, এই ধরনের শব্দ মূল শব্দের আগে বসে। এটা একটু মাথায় রাখবেন সব সময়। মানে এই যে শব্দগুলো আছে নিউ, ওল্ড, বিগ, স্মল, চিপ, এই যে শব্দগুলো যেগুলো যেগুলোর অর্থ গুণাগুণ বুঝায়, গুণাগুণ, হ্যাঁ, অবস্থা, ধরন, এরকম কিছু বুঝায়, এগুলো কোথায় বসে? কোন একটা ফ্রেজের মধ্যে মূল শব্দের আগে বসে। এখন প্রশ্ন হচ্ছে মূল শব্দ বলতে কি বোঝায়? মূল শব্দ মানে হচ্ছে যে শব্দের গুণাগুণটা বর্ণনা করা হচ্ছে, মানে যে শব্দের গুণাগুণটা বর্ণনা করা হচ্ছে ওই শব্দটাই মূল শব্দ। উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। যেমন ধরেন আমি বললাম যে এ নিউ বুক, এখানে নিউ এই শব্দ দিয়ে গুণাগুণ বুঝাচ্ছে। কার গুণাগুণ বুঝাচ্ছে? এই বুক এর, অর্থাৎ এই বুকটা হচ্ছে মূল শব্দ।
এর ভিতরে মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে বুক। এ নিউ বুক, এই তিনটার মধ্যে মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে বুক। সুতরাং এই নিউ এটা বুকের আগেই বসবে। কি বলা হচ্ছে? এই জাতীয় শব্দ মূল শব্দের আগে বসে। অর্থাৎ আপনি যদি বলেন নিউ এ বুক, হবে না। আপনি যদি বলেন বুক নিউ, হবে না। আপনাকে বলতে হবে এ নিউ বুক। অর্থাৎ নিউ, নিউ এটা বুকের আগে বসবে। আমি জাস্ট বুক দিয়ে দেখাইলাম আর কি। মোট কথা হচ্ছে এই ধরনের শব্দগুলা মানে যার গুণাগুণ বর্ণনা করবে তার আগে বসবে, ওটাকে বলতেছি আমি মূল শব্দ। যেমন নিউ এই শব্দটা কার গুণাগুণ বর্ণনা করতেছে? বইয়ের গুণাগুণ বর্ণনা করতেছে। সুতরাং এখানে নিউটা বইয়ের আগে বসবে। এতটুকু একটু মাথায় রাখেন যে এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো মূল শব্দের আগে বসবে। অর্থাৎ যার গুণাগুণ বর্ণনা করতেছে, আমরা গুণাগুণটা বর্ণনা করতেছি বইয়ের, আমরা এ নিউ বুক এর অর্থ কি? একটি নতুন বই। নতুন বই বলতে আমরা কার গুণাগুণ বর্ণনা করতেছি? বইয়ের গুণাগুণ বর্ণনা করতেছি। তাহলে বইয়ের আগে বসবে। বুঝছেন? মানে যার গুণাগুণ বর্ণনা করে তার আগে বসে। একই কথা বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচায় বললাম, যে যেভাবে ধরতে পারেন। আর এই স্ট্রাকচার তো আপনাদের মানে এই ফ্রেজ তো আপনাদের চেনা। এর আগেও তো আপনাদেরকে আমি বলছি যে ভাই এ নিউ বুক মানে নিউ এ বুক, বা এ বুক নিউ এভাবে বললে হবে না। অর্থাৎ নিউ এটাকে বুক এর আগেই রাখতে হবে, নিউ এর পরে বুক শব্দটা আসবে। কি মনে আছে না? জি, আশা করি মনে আছে। এতটুকু বুঝতে পেরেছেন আশা করি। এবার চলুন আমরা ফ্রেজ শেখা শুরু করি। ফ্রেজ শেখা শুরু করি, চলেন। আমরা জানি দ্য বুক বইটি, দ্য পেন কলমটি, দ্য ক্লক ঘড়িটি, দ্য ফ্যান ফ্যানটি। এটা আমরা আগেই জানি। আমাদের ক্লাস কিভাবে ডিজাইন করা দেখেন। আমরা কখনো পুরোপুরি অপরিচিত জিনিস ক্লাসে পড়াই না। আমরা এমন কিছু পড়াই মানে পুরাণের সাথে একটু করে নতুন যুক্ত করে দেই। কথাটা বুঝেন নাই? কোনো ক্লাসে আপনারা দেখবেন না যে আমরা একদম কমপ্লিট নিউ জিনিস পড়াইতেছি, মানে পিছনের অনেক কিছু আমরা টেনে নিয়ে আসি, মানে সংযোগ করে দিই। এতে করে বুঝতে সহজ হয়। বুঝছেন? ধরেন আপনি একটা লোকে অপরিচিত লোকের সাথে দেখা করবেন, আপনার কাছে আনইজি লাগবে না? লাগবে। কিন্তু যদি এমন হয় যে একটা পরিচিত লোক আর একটা অপরিচিত লোক, তখন আপনি এদের সাথে দেখা করলে আপনার কাছে ভালো লাগে, কারণ একজন আপনার পরিচিত অলরেডি আছে। এবার আপনি অপরিচিত লোকের সাথে পরিচয় হন। কিন্তু যদি এমন হয় যে আপনি টোটাল অপরিচিত লোকের সাথে দেখা করতে গেছেন, তাহলে ব্যাপারটা একটু মুশকিল। তো আমরা কি করি, যে কোনো একটা নতুন জিনিস পড়ার আগে আমরা পিছনের পরিচিত জিনিসটাকে টেনে নিয়ে আসি, যাতে করে আপনাদের সংযোগ করতে মানে লিঙ্ক করতে ইজি হয়। খেয়াল করেন, দ্য বুক বইটি, কোরআন পড়া, দ্য পেন কলমটি, দ্য ক্লক ঘড়িটি, দ্য ফ্যান ফ্যানটি। মনে রাখবেন, দ্য নিউ বুক এর অর্থ হচ্ছে নতুন বইটি, দ্য নিউ পেন এর অর্থ হচ্ছে নতুন কলমটি, দ্য নিউ ক্লক এর অর্থ হচ্ছে নতুন ঘড়িটি, দ্য নিউ ফ্যান এর অর্থ হচ্ছে নতুন ফ্যানটি। ভাই এগুলো ফ্রেজ, এগুলো কখন কিভাবে সেন্টেন্সে আসবে এটা পরবর্তী ক্লাসে দেখবো। আজকে ফ্রেজটা শিখেন, আমরা ফ্রেজ শিখতেছি। তো এখন দেখেন যে যদি আমরা নিউ 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 এগুলো কেটে দেই, তাহলে কিন্তু আপনার বইটি কলমটি ঘড়িটি ফ্যানটি ঠিক আছে। কিন্তু আমাদের কি বলার দরকার পড়ে না? আমরা অনেক সময় বলি এই, এই নতুন মোবাইলটা কই, এই নতুন ঘড়িটা কই গেল। আমরা এভাবে বলি কিনা? হ্যাঁ, এই দোস্ত নতুন কলমটা দে তো, বলি কিনা? বলি তো নাকি? তো বলার দরকার পড়ে না? ফ্রেজ কি ওই যে আমরা বললাম না যে অসংখ্য ফ্রেজ আছে, সব ফ্রেজ আমাদের দরকার না। আমাদের দরকার কোনটা, যেটা প্রয়োজন। এই ধরনের ফ্রেজ বহুত প্রয়োজন। এই ধরনের ফ্রেজ দিয়ে আমরা বাক্য গঠন করি। তো দেখেন, তো দা তো আগেই ছিল, তো এখন নিউটা আসবে কোথায়? এই বুকের আগে। কারণ একটু আগে আমরা বলছি যে এই জাতীয় শব্দ মূল শব্দের আগে বসে। অর্থাৎ আপনি যার গুণাগুণটা বর্ণনা করতেছেন তার আগে বসবে। মানে আপনি যদি বলেন নিউ দা বুক, হবে না। আপনি যদি বলেন দা বুক নিউ, হবে না। কি বলতে হবে? দা নিউ বুক। দাটা শুরুতে থাকবে, তারপরে নিউ বুক মানে হচ্ছে নিউ এই শব্দটাতে আপনি বইয়ের গুণাগুণকে বোঝাচ্ছে, মানে নতুন বইটি। বুঝছেন? তারপরে দ্য নিউ পেন, দ্য নিউ ক্লক, দ্য নিউ ফ্যান। ওকে?
আচ্ছা, দি ওল্ড বুক পুরাতন বইটি, দি ওল্ড পেন পুরাতন কলমটি, দি ওল্ড ক্লক পুরাতন ঘড়িটি, দি ওল্ড ফ্যান পুরাতন কি পাখাটি। এ ভাই একটু আগে আবার আনমিউট করেন, ওই যে কে জানে কথা বললেন যে বইটি নতুন, আমরা বলি ভাই বলি না। আরেকটা উদাহরণ দিই বাক্যের। জি স্যার। আচ্ছা, ধরেন আপনার একটা ঘড়ি নষ্ট হয়ে গেছে, আপনি বলতেছেন এ, পুরান ঘড়িটা বেচা দরকার, পুরান ঘড়িটা বেচা দরকার, এরকম বাক্য হইতে পারে কিনা? হইতে পারে স্যার। হ্যাঁ, তাইলে তাইলে পুরান ঘড়িটাই ফ্রেজটা শিখা লাগবে নাকি? আচ্ছা, জি স্যার। কি মানে আপনি কি আসলে ফিল করছেন ব্যাপারটা, নাকি এমনি এমনি ঠিক আছে না ঠিক না না, আছে বল? ফিল না করলে তো বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমিও আপনাকে ফিল করানোর জন্যই বারবার ডাকতেছি যে ঠিক আছে। হ্যাঁ, বইটি নতুন ওটা আলাদা বাক্য, ঘড়িটি পুরাতন ওটা আলাদা বাক্য। মানে আপনি ঘড়ি সম্পর্কে একটা কমপ্লিট তথ্য দিচ্ছেন, ঘড়িটি পুরাতন। বাট আমরা এখন যেটা বলতেছি ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে যে পুরান ঘড়িটি নিয়ে আমরা কিছু একটা বলবো হয়তো। বুঝতে পারছেন? এটা ফ্রেজ, হ্যাঁ। ওকে। ভাই 62, আপনার কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন? 62? স্যার আমি ইন্টার পরীক্ষা দিছিলাম, তারপরে পড়াশোনা করা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকবার হাত তোলেন, কেমন লাগতেছে? 62, আরেকবার আনমিউট করেন। এখন পর্যন্ত কেমন লাগছে? আলহামদুলিল্লাহ স্যার, আমি ওই যে রিডিং ব্যাচে ছিলাম, তো আমি তেমন একটা পড়াশোনার উপর অ্যাক্টিভ ছিলাম না। তো আপনার ক্লাস দেখে আমি আমার চিন্তা ভাবনা হলো যে এটা আমার শেখা উচিত, এই জন্য আমি শিখতেছি। তো আগে আমি রিডিং ভালোভাবে দেখেও পড়তে পারতাম না, এখন ইনশাল্লাহ পড়তে পারতেছি। সেন্টেন্স যে শিখতেছেন মানে বাক্য নিয়ে যে ইয়া করতেছেন, কেমন লাগতেছে? মানে একটু সাহস কি হ্যাঁ লাগে যে? স্যার, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। আমি যে কটা ক্লাস করেছি এবং সব কটাই ক্লাস করেছি, এবং কি এইগুলো এগুলো সবই এখন আমি পারি। ইনশাল্লাহ পারবেন পারবেন। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে তো সামনে যাবোই। আচ্ছা যাক, আপনারা যখন পারেন এটাই আমার সার্থকতা। আচ্ছা চলেন, তো এবার আমরা একটু চেষ্টা করি, আসেন। হ্যাঁ, কারা কারা একটু চেষ্টা করবেন, একটু আনমিউট করেন তো, যে আমরা দেখি এগুলো ইংরেজি করতে পারি কিনা। আনমিউট না, সরি, হাত তোলেন হাত তোলেন হাত তোলেন। কারা কারা চেষ্টা করতে চান? আমি একটু কমপ্লিটলি যার যার সাথে কথা হয় না এরকম একজনকে ডাকবো। সুজন আহমেদ 98, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পুরাতন বাড়িটি ইংরেজি কি হবে? দি ওল্ড হাউস। এই তো, ভেরি গুড। লম্বা গাছটি? দি দা টল হাউস। দা দা ওল্ড দা ওল্ড টল। আরে লম্বা গাছটি, লম্বা গাছটি। লম্বা গাছটি। দা 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 টল। হ্যাঁ, দা টল ট্রি। দা দা টল ট্রি। ইয়েস। দা টল ট্রি, টল দা ট্রি, দা টল দা ট্রি। ট্রি টল এবার বললে হবে না, হ্যাঁ, দা টল ট্রি। ওকে। পরিষ্কার গ্লাসটি, পরিষ্কার হ্যাঁ, শুনেন, গ্লাসটি পরিষ্কার এটা একটা কমপ্লিট বাক্য, বাট আমরা এখন যেটা করতেছি এটা আসলে কমপ্লিট বাক্য না, এটা আমরা ফ্রেজ বানাইতেছি। দেখেন এটা কিভাবে ব্যবহার হয়। পরিষ্কার গ্লাসটি বলেন। দা ক্লিন গ্লাস। ওকে। দামি গাড়িটি? দা কস্টলি কার। এই তো, ভেরি গুড। পড়াশোনা কোন ক্লাস? তার মাদের সে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, মাদ্রাসায় এমনি স্কুলে যান নাই? এমনি স্কুলে ক্লাস 5 থেকে পড়ছিলাম। আচ্ছা, ভাল লাগতেছে সেন্টেন্স মেকিং, ভাল লাগতেছে? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। চলেন, সহজ ভাই, সহজ, একদম সহজ, খেয়াল করেন। দি ওল্ড হাউস পুরাতন বাড়িটি, দ্য টল ট্রি লম্বা গাছটি, দ্য ক্লিন গ্লাস পরিষ্কার গ্লাসটি, দ্য কস্টলি কার দামি গাড়িটি। ভাই শুনেন, আপনি যদি এইভাবে বলেন গ্লাসটি পরিষ্কার, এটা একটা কমপ্লিট বাক্য, বাট আমরা এইভাবে বলতেছি না। এগুলো মুখস্থের জিনিস না ভাই, এগুলো বুঝতে হবে। যেমন ধরেন এটা দিয়ে একটা বাক্য তৈরি করি, বাংলায় তৈরি করি। আমি বললাম যে পরিষ্কার গাছটি, পরিষ্কার গ্লাসটা কই। ধরেন আপনি কিচেনে গেছেন, হ্যাঁ, সব গ্লাস নোংরা।
হঠাৎ করে বলতেছেন, এই পরিষ্কার গ্লাসটা কই? এখন আপনার ওয়াইফ সে উত্তর দিচ্ছে, পরিষ্কার গ্লাসটা টেবিলের উপর আছে। হইতে পারে কিনা? অফকোর্স পারে। হ্যাঁ, সবসময় যে গ্লাসটি পরিষ্কার এই ধরনের বাক্য বলবো তা তো না। আমাদের এই ধরনের অনেক বাক্য বলার দরকার পড়ে। পরিষ্কার গ্লাসটা কোথায় আছে? টেবিলের উপর আছে। দ্য ক্লিন গ্লাস ইজ অন দ্য টেবল। শেষ। এতদিন বলছি আমরা দ্য গ্লাস ইজ অন দ্য টেবল, এখন আমরা বলবো দ্য ক্লিন গ্লাস ইজ অন দ্য টেবল। ইজি। আরে ভাই, পুরো ফ্রেজের খেলা। ওই স্ট্রাকচার, একটা স্ট্রাকচারে আপনি শত শত ফ্রেজ ডানে বামে অ্যাড করতে পারবেন। ফ্রেজের খেলা ভাই, সেন্টেন্স মেকিংটা হচ্ছে ফ্রেজের খেলা। আচ্ছা, তারপরে দ্য কস্টলি কার, দামি গাড়িটি। ওকে, তারপরে চলেন চলেন আরো শিখি। হ্যাঁ ভাই, আজকে আমি অনেকগুলো ফ্রেজ নিয়ে আসতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, খুব বেশি দেওয়া যাবে না, কারণ খুব বেশি দিলে অনেকে আবার নিতে পারবে না, বুঝছেন। আস্তে আস্তে হোক। এমনিতে আজকে মানে গ্রামারের অনেক টপিক চলে আসছে। চলেন আরো দেখি। আমরা জানি দিস বুক, এই বইটি। দ্যাট পেন, ওই কলমটি। এটা আমরা আগেই জানি আমরা। দিস ক্লক, এই ঘড়িটি। দ্যাট ফ্যান, ওই ফ্যানটি। এখন আমাদের যদি বলার দরকার পড়ে যে এই নতুন বইটি, তাহলে ইংরেজি কি হবে? দিস নিউ বুক। আবারও বলি ভাই, এই যে নিউ, এটা এমন একটা শব্দ যেটা দিয়ে গুণাগুণ বুঝায়। কি বুঝায়? গুণাগুণ। তো এই ধরনের গুণাগুণ বোঝানো আলাদা যে শব্দগুলো আছে, সেটা নিউ হোক, স্মল হোক, ক্লিন হোক, এই যে আমি যে একটু আগে যে লিস্ট গুলো দেখাইলাম, এগুলা কোথায় বসবে? মূল শব্দের আগে। অর্থাৎ এখানে এই পুরো ফ্রেজের মধ্যে আমার কি কি ওয়ার্ড, মানে মূল শব্দ হচ্ছে এইটা, মানে এটারে ঘিরেই কিন্তু এত কিছু। তো এটার আগে বসবে। বা এইভাবে বলতে পারি যে এরপরে মানে ওই আমার বস্তুর নামটা বসবে আর কি। হ্যাঁ, এর আগে তো আমরা পড়ছি, দিস বুক তো আমরা পড়ছি। হ্যাঁ, তাহলে কি এটার ইংরেজি হবে? দিস নিউ বুক। তারপরে দ্যাট নিউ নিউ পেন, অর্থ কি? ওই নতুন কলমটি। তারপর দিস নিউ ক্লক, এই নতুন ঘড়িটি। তারপর দ্যাট নিউ ফ্যান, ওই নতুন ফ্যানটি। তো এখানে অনেকে ভাবতে পারেন যে ভাই, এইভাবে কি বলা যায় না এই বইটি নতুন? হ্যাঁ, অবশ্যই বলা যায়, দিস বুক ইজ নিউ। কিন্তু আমরা এমন ফ্রেজ গঠন শিখতেছি যেটা আমাদের আরো কাজে লাগবে। যেমন ধরেন, এটা দিয়ে যদি আমি বাক্য তৈরি করি, ধরেন আপনার ফ্রেন্ড বাইরে থেকে আসছে নতুন একটা বই নিয়ে, আমি তাকে বললাম, কিরে এই নতুন বইটা কই থেকে কিনছস? হইতে পারে না? কিরে এই নতুন বইটা কই থেকে কিনছস? এই নতুন বইটি কোথা থেকে কিনেছো? হ্যাঁ। বা ধরেন আমি এভাবে বললাম, কিরে ওই দিন যে কলমটা কিনলি, ওই নতুন কলমটা কই? সবসময় যে নতুন কলমটি বলবো তা না, আমরা কিন্তু এই ওই যুক্ত করেও কিন্তু বলি। কিরে আহ, ওই ইয়াটা কই, ওই নতুন টেবিলটা কই? তাই না? ওই 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 ছোট ছোট চেয়ারটা কই? বলি কি না? বলি। এগুলো ফ্রেজ। আচ্ছা দেখেন, দ্যাট নিউ পেন, ওই নতুন কলমটি। দিস নিউ ক্লক, এই নতুন ঘড়িটি। দ্যাট নিউ ফ্যান, ওই নতুন ফ্যানটি। ওকে, নেক্সট। অনুরূপ ভাবে দেখেন, দিস নিউ কার, এই নতুন গাড়িটি। আমরা বলতে পারি না যে এই নতুন গাড়িটি আমি জার্মানি থেকে এনেছি? আরে ইংরেজি কেমন হবে এগুলো পরে। জার্মানি থেকে কেমনে আনবেন না কইতে আনবেন, ওইগুলো পরে না, জাপান থেকে আনবেন। হ্যাঁ, এগুলো অনেক পরে। বাংলা ধরেন, এই নতুন গাড়িটি আমি গতকাল কিনেছি, এরকমও তো হইতে পারে। হইতে পারে না? পারে। আচ্ছা, ওগুলো আসবে আস্তে আস্তে, শুধু এই ফ্রেজটা বুঝেন। দিস নিউ কার অর্থ হচ্ছে এই নতুন গাড়িটি। দ্যাট টল ট্রি, ওই লম্বা গাছটি। দিস স্মল টেবিল, এই ছোট টেবিলটি। দ্যাট বিগ ক্লক, ওই বড় ঘড়িটি। হতেই পারে, তাই না? শুধু বড় ঘড়িটি হইতে পারে। যদি শুধু বড় ঘড়িটি বলি তাহলে হবে দ্য বিগ ক্লক। আর যদি বলি ওই ওই বা এই, তাহলে ডেফিনেটলি আমাকে এরকম দিস অথবা দ্যাট দিয়ে আমাকে শুরু করতে হবে। ভাই, ফ্রেজ আসলে মুখস্থের জিনিস, তারপর আমি যে পরিমাণ ব্যাখ্যা দেই, মুখস্থের কিছু থাকে না। আপনি নিজেও ফ্রেজ বানাইতে পারবেন। পারবেন কি না? চলেন দেখি, পারেন কি না পারেন। কারা কারা প্র্যাকটিস করবেন? একজনকে ডাক দিব, হাত তুলেন দেখি কারে মন চায়। যারা ওই সাইডটা বুঝছে এরকম, এই সাইডটা না, আরো আরো 100টাও পারবে।
বুঝলে তো সবই সোজা। ফ্রেজ, ফ্রেজ কি মুখস্থ করার জিনিস? ফ্রেজও বোঝার জিনিস। কি ব্যাপার, হাতে তো কম উঠে কেন? আই হাই রে, নাউজুবিল্লাহ। বাকিরা কি ঘুমাইছেন না কি? কি হয়েছে আপনাদের? না হসপিটালে পাঠানো লাগবো? আহ, হতাশাজনক। আচ্ছা, আপনি যদি এখন ভুল করেন, আমি কি আপনার ঝাড়বো? এই ক্লাস শেষ হবে, ভিডিও হবে, বাড়ি কাজ হবে, আপনারা ঝাড়বো আরো 7-8 দিন পরে, তখন যদি ভুল করেন। আরো 2-3 ক্লাস পরে, আজকে ঝাড়বো? এত ভয় পেলে কি হবে? কাকে ডাকি, কাকে ডাকি? 75, রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, এই পরিষ্কার বিছানাটি ইংরেজি করেন। এর ইংরেজি কি? দিস ক্লিন বেড। এই তো, মাশাল্লাহ। আবার, এই পরিষ্কার বিছানাটি। দিস ক্লিন বেড। আচ্ছা, ওই খোলা জানালাটি। দ্যাট ওপেন উইন্ডো। এই তো, ভেরি গুড। একদম সোজা, সিরিয়ালি যাচ্ছে, কোনো সমস্যা নেই। আবার, ওই খোলা জানালাটি। দ্যাট ওপেন উইন্ডো। এই মজবুত দরজাটি। দিস স্ট্রং, মজবুত ইংরেজি হচ্ছে স্ট্রং। দিস মজবুত দিস স্ট্রং হ্যাঁ, ডোর। ওকে। ওই সস্তা টেবিলটি। দ্যাট চিপস টেবিল। চিপস না, চিপ। চিপ। আচ্ছা, ওকে। সহজ ভাই, একদম সহজ ভাই। দিস ক্লিন বেড, এই পরিষ্কার বিছানাটি। দ্যাট ওপেন উইন্ডো, ওই খোলা জানালাটি। দিস স্ট্রং ডোর, এই মজবুত দরজাটি। দ্যাট চিপ টেবিল, ওই সস্তা টেবিলটি। তাই না? ওকে, সহজ ভাই, একদম সহজ। আহ অনেক সহজ, অনেক মজা। আচ্ছা শোনেন, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে হচ্ছে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করছি, এবং বাক্যের স্ট্রাকচার নিয়ে একটু কথা বলছি, এবং অনেক কথাই হয়েছে আজকে। থিওরি বেশি দিছি, তারপর ইনশাল্লাহ বাস্তবসম্মতভাবে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আপনাদের কাজ হচ্ছে যে এখন চলেন সামনে আগাই। আর মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। তো বোকার দলে নাম লেখায়েন না। জি, আশা করছি আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে চমৎকার একটা ক্লাস হয়ে গেল। আবারও বলি, ফ্রেজটা ভালোভাবে শিখবেন, ফ্রেজটাকে স্ট্রাকচারে ব্যবহার করা শিখবেন, শব্দ অর্থ জানবেন। এই তিনটাই সেন্টেন্স মেকিং, বুঝছেন? এই তিনটা যদি ঠিক মতো পারেন, তাইলে বাকি গ্রামার টামার এগুলো অটোমেটিক চলে আসবে। ফ্রেজটা ভালো মতো শিখতে হবে। ফ্রেজের গঠন যদি কেউ ভুল করেন, তাহলে সেন্টেন্স ভুল হবে। বুঝছেন? খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস ছিল। প্রয়োজনে ক্লাসটা একাধিকবার দেখবেন, বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? জি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।